খুবই হোমিওপ্যাথি চমৎকার। সম্পর্কে হোমিওপ্যাথি সম্পর্কে মৌলিক ধারণা একটা মানে নিয়ে একটা চ্যাপ্টার প্রফেসর জর্জ ভিটের কাছে। যদিও চ্যাপ্টারটা হুম, পুরোটা শেষ করতে পারবো কিনা আমি জানি না, বাট চেষ্টা করবো আর কি। খুবই চমৎকার একটা বই, প্রত্যেক সাধারণ মানুষকে এটা দেওয়া উচিত আমি মনে করি আর কি। বইটা পড়ে যেটুকু বুঝলাম, হ্যাঁ, প্রফেসর ভিতর কাছে প্রত্যেক বইটা সাধারণ সবার জন্য মানুষের উচিত। লিখছেন, শুধুমাত্র স্টুডেন্ট না, সবার জন্য হুম, হুম, লিখছেন। হুম, হুম। ওটা কিন্তু বহুল মানে বিক্রিত একটা বই আর কি, খুবই জনপ্রিয়। ঠিক আছে স্যার, তাহলে শুরু করো। ওকে, থ্যাংক ইউ কাজী। আমরা আপনারা যারা আছেন সবাই তো নিউ ফার্স্ট ইয়ার না থার্ড ইয়ারের কেউ কেউ আছেন? থার্ড ইয়ারেরও দুই একজন আছেন স্যার। আহ, আচ্ছা, তাহলে এরা সমস্যা নেই স্যার, নিয়ম নীতি সবারই জানা উচিত। আমাদের অনেকেরই এ ব্যাপারে ঘাটতি আছে কিছুটা, কিংবা স্মরণের অভাব আছে। শুনুন। হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আর আসসালাম। স্যার, ওই যে হোমিওপ্যাথি নিয়ম নীতি, এম আব্বুল মনসুর, এই বইটার কথা বলতেছেন স্যার? না না, এই বইটার নাম হচ্ছে দি বেসিক প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি, প্রফেসর জর্জ ভিতরকাস। স্যার সেটা কিভাবে পাবো স্যার? আমি আপনারা স্যার 2000 টাকা দিয়ে বই নিছি, কিন্তু ওইটা তো পাইনি স্যার। ওইটার মধ্যে তো আছে একটা ওইটার লাল মধ্যে আছে রঙের, স্যার? হ্যাঁ লাল রঙের বই, এই যে দেখেন এই বইটা। আ- আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বেসিক প্রিন্সিপাল অফ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পাইছি পাইছি স্যার। হ্যাঁ হ্যাঁ, পাইছি স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। জি, না অনেক সময় মিস্টেক হয়, প্যাকেজিং করার সময় মিস্টেক হতে পারে, আমি মানে আর কি বইটা এখনো পড়িনি, বাকিগুলি পড়ছি, এই বইটা পড়িনি এখনো। এটা তো পড়া দিয়েছিলাম। আমি স্যার ওই যে হোমিওপ্যাথিক নিয়ম নীতি ওইখান থেকে পড়ছি স্যার, কিন্তু এইটা বুঝি নেই স্যার। এখানে তো উল্লেখ করে দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না, নিয়ম নীতি বইয়ের মধ্যেও কিছু পাবেন এখান থেকে, সমস্যা নাই কোনো। মানে এই বইটা এমন ভাবে লেখা, এটা খুবই স্পেসিফিক করে লেখা, মানে অতিরিক্ত কথার বাড়াবাড়ি নাই, সংক্ষেপে স্পেসিফিক করে লেখা, এমন ভাবে লেখা হয়েছে এটা যেন রুগীরাও বোঝে, সাধারণ মানুষও বোঝে, এবং স্টুডেন্টরাও বোঝে, সবার জন্য লেখা। এটা অনুবাদ করছেন আমাদের ধীমান রায় স্যার, উনি প্রফেসর ভিতর কাছে সরাসরি ছাত্র, এবং বাংলাদেশের আইসিএইচ এর কোর্স কোঅর্ডিনেটর। এই বইটা স্যার আমাকে গিফট করছিলেন অনেকদিন আগে, 2023 সালে। এই স্যারের সিগনেচার দেখেন, অদ্ভুত সুন্দর, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। স্যার, খুবই আবার একটু দেখান স্যার, আবার একটু দেখান স্যার। ওইটা। ক্যালিওগ্রাফিক সিগনেচার। আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে। এই যে এইটা সিগনেচার, মাঝখানের খালিকের আর ওই উপরে মাঝখানের লাইনটা সিগনেচার। উপরেরটা হচ্ছে একটা উইশ করে দিতে আমার মনে হয় না? হ্যাঁ, উইথ উইথ বেস্ট উইশেস লেখা। আজকে অবশ্য ক্লাসের টাইমটা চেঞ্জ করা হয়েছে তো, অনেকে খেয়াল করছে কিনা জানি না, আমি একটা মেসেজ দিয়ে নিই। হ্যাঁ বলো।
আচ্ছা, সরি, এই বইটা কারোর হাতে আছে? কারোর সামনে আছে অলরেডি? আপনাদের কারোর সামনে বইটা আছে, বেসিক প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি? জি স্যার, আমার সামনে আছে স্যার। আচ্ছা, এই তো আছে। তাহলে আপনি একটা পড়া দিয়েছিলাম, পড়াটা হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়, সেটার নাম ছিল কি? সেটার নাম ছিল হচ্ছে হোমিওপ্যাথি মৌলিক ধারণা। আমি আপনাদের বলছিলাম একটু পড়তে, পড়ছিলেন কেউ? একটু পড়লে হাত তোলেন তো, একটু দেখি কয়জন পড়ছিলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি, বাট পড়ি নাই স্যার। একটু পড়লে পরে ভালো হয়, বুঝছেন না? কারণ স্যার নেক্সট টাইমে ঠিক পড়ার চেষ্টা করবো স্যার। যখন যখন পড়বেন আপনারা, তখন এইগুলা বোঝার জন্য আপনার ব্রেন একটা ওয়ার্ক করবে, একটা ব্রেনের এক্সারসাইজ চলবে, হ্যাঁ। জি স্যার। আর তখন একভাবে চিন্তা করবেন, তারপরে যখন ক্লাস হবে, ক্লাসের সঙ্গে যখন আপনার ক্লাসে আসবেন, তখন যেটা হবে সেটা হচ্ছে আপনার ভিতরে কিছু হয়তো প্রশ্ন তৈরি হয়েছিল, উত্তর পেয়ে যাবেন, কিছু নতুন প্রশ্নের উদ্ভব হবে, ঠিক আছে? এইভাবে জিনিসটা আরেক পরিষ্কার হবে, পরিষ্কার হবে আপনার ইয়ের মধ্যে, কনসেপ্টের মধ্যে। এই জন্য একটা পড়া দিলে একটু পড়বেন, কারণ তো রিডিং পড়া বেশি তো কষ্টদায়ক না। আর এই পড়ার অভ্যাসটা আপনাকে করতে হবে। আপনারা যারা হোমিওপ্যাথির চেম্বারের সামনে দিয়ে গেছেন, বিভিন্ন ডাক্তার আপনাদের পার্শ্ববর্তী, হোমিওপ্যাথি ডাক্তার কত ভালো সেটা বড় বিষয় না। আপনার দেখবেন যে হোমিওপ্যাথি ডাক্তাররা চেম্বারে বসে, রুগী না থাকলে কিন্তু বসে থাকে না। তারা দেখবেন যে তারা কোনো না কোনো বই পড়তেছে, ঠিক আছে? এটা একটু খেয়াল করে দেখেন। কারণ তার মানে কি দাঁড়ায়? তার মানে হচ্ছে চিকিৎসা জীবনে যে প্রচুর পড়াশোনা করতে হয়। জি তো সেই পড়াটা আমরা যদি আগেই করে ফেলি, তাহলে ওই পরবর্তী জীবনে যে এই কষ্টটা করতে কমে যায়। তো যাই হোক, আমরা শুরু করি। আমাদের ফার্স্ট ইয়েটা হচ্ছে, আমরা যে বইটা পড়তেছি, আমি আবারও নাম বলি, বইটার নাম হচ্ছে দি বেসিক প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি। এটা হচ্ছে জর্জ ভিতরের কাছে লেখা, এবং নিচে একটা ছোট্ট লেখা আছে হোমিওপ্যাথি দি এনার্জি মেডিসিন। নামের মধ্যে উনি একটা সংকেত দিয়ে গেছেন, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি দ্য এনার্জি মেডিসিন, ঠিক আছে? যে হোমিওপ্যাথি একটা শক্তিকৃত ঔষধ বা এনার্জি ফরম্যাটে তৈরি ঔষধ, এই ব্যাপারে উনি একটা প্রথমেই একটা কথা বলছেন বইয়ের শিরোনাম। তো যে বইটার যিনি লেখক, আমি ওনার সম্পর্কে খুব সংক্ষেপে একটা ইয়ে দিই। সেটা হচ্ছে, ওনার নাম প্রফেসর জর্জ ভিটেলকাস। ওনার উনি থাকেন হচ্ছে গ্রিসে, এবং ওনাকে বর্তমান এই সায়েন্টিফিক যুগের হ্যানিম্যান হিসাবে বলা হয়, যে বিজ্ঞানের যুগের হ্যানিম্যান উনি। এবং উনি হচ্ছে অল্টারনেটিভ নোবেল প্রাইজ, 1996 সালে অল্টারনেটিভ নোবেল প্রাইজ পান, এবং সেটাও এই স্বাস্থ্যের উপরে, মানে মানুষের হেলথ নিয়ে গবেষণার জন্য উনি অল্টারনেটিভ নোবেল প্রাইজ, যেটাকে লাইভহুড অ্যাওয়ার্ড বলা হয়, ঠিক আছে? এবং ওনার বিখ্যাত কয়েকটা বই, সায়েন্স অফ হোমিওপ্যাথি, তারপরে হচ্ছে আপনার অনেকগুলো বই আছে, সায়েন্স অফ হোমিওপ্যাথি, লেভেল অফ হেলথ, ঠিক আছে?
তারপরে আছে আপনার হোমিওপ্যাথি, আপনার নিউ মিলেনিয়াম এরকম একটা বই আছে, আর বইটার নাম আর একটু এদিক ওদিক হতে পারে। এবং অনেকগুলো ওনার থিওরি আছে যেগুলো প্রচলিত, এবং বর্তমান বিশ্বে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে গেলে ওনার একটা থিওরি আছে, লেভেল অফ হেলথ, সেটা আমাদের প্র্যাকটিস জীবনে প্রচন্ড কাজে লাগে, মানে প্রচন্ড ভাবে কাজে লাগে, যেটা বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, আস্তে আস্তে ওনার ব্যাপারে আরো আমরা জানবো। উনি একজন ওয়ার্ল্ডের বর্তমানে কিংবদন্তি হোমিওপ্যাথ। আপনাদের যার হাতে বই আছে উনি প্রথম স্তবকটা, মানে প্রথম তলাটা, মৌলিক ধারণা, এই অংশটাকে একটু পড়বেন, আমি একটু শুনি। মূল প্রথম পৃষ্ঠা ভূমিকা স্যার। হ্যাঁ, ভূমিকা না, আপনি যাবেন হচ্ছে 8 নম্বর পৃষ্ঠায়। 8 নম্বর পৃষ্ঠা স্যার। হ্যাঁ পাইছি স্যার, পড়বো স্যার, মৌলিক ধারণা পড়বো। হ্যাঁ, একটু পড়েন। আচ্ছা, মৌলিক ধারণা। জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান, জন্ম 1755, মাইসন, জার্মানি, মৃত্যু 1843, প্যারিস, ফ্রান্স। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির প্রতিষ্ঠাতা। হোমিওপ্যাথি শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক সদৃশ্য এবং ফতস বা রোগ সদৃশ্যের বিধান, দি ল অফ সিমিলারেস, যা সুস্থ মানবদেহে নির্দিষ্ট কিছু উপসর্গ বা লক্ষণের সৃষ্টি করে। একজন অসুস্থ ব্যক্তির একটু ফার্স্ট প্যারাটা আমরা একটু বুঝে আসি, করলে তো হবে না, আমি একটু বুঝে আসি। ফার্স্ট প্যারাতে উনি বলতেছেন কি, যে স্যামুয়েল হ্যানিম্যানের একটা জন্ম সম্পর্কে বলে, উনি 1755 সালে, ঠিক আছে, মাইসন জার্মানি শহরে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন প্যারিসে, ফ্রান্সের প্যারিসে মৃত্যুবরণ করেন 1843 সালে। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির প্রতিষ্ঠাতা উনি। এখানে কিন্তু উনি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির জনক বলেন নাই, বলছেন প্রতিষ্ঠাতা। হোমিওপ্যাথি শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক, ঠিক আছে, গ্রিক শব্দ, এগুলো তো বানান করাও খুব মুশকিল, ঠিক আছে। জানি না, শুনি এই প্রথম দেখলাম স্যার। হ্যাঁ, অর্থক এরকম একটা শব্দ, যেটার ল্যাটিনে আসলে হয় হোমিওসিস, হ্যাঁ, অর্থাৎ সদৃশ, ঠিক আছে, যেটারে আমরা বলি প্যাথোস, মানে যন্ত্রণা, অর্থাৎ সদৃশ যন্ত্রণা বা রোগ। এখানে একটু বোঝার ব্যাপার আছে, যে হোমিওপ্যাথি শব্দের অর্থ হচ্ছে সদৃশ যন্ত্রণা বা রোগ, ঠিক আছে। তাহলে হোমিওপ্যাথি কি জিনিস? সদৃশ যন্ত্রণা বা রোগ, অর্থাৎ হোমিওপ্যাথি শব্দটাই হচ্ছে, হোমিওপ্যাথি মানে একটা রোগ, যে রোগটা কি সদৃশ রোগ, একটার মতো আর একটা, ঠিক আছে। কিসের মতো আমরা সেটা পরের প্যারাতে আসবো, পরের প্যারাটা। আর কারো কাছে বই আছে? বেসিক প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি বইটা আর কারো কাছে সামনে আছে? আমার কাছে আছে স্যার। আচ্ছা, আপনি সদৃশ বিধান, যা সুস্থ মানবদেহে নির্দিষ্ট কিছু উপসর্গ বা লক্ষণের সৃষ্টি করে। একজন অসুস্থ ব্যক্তির একই রকম লক্ষণ বা উপসর্গ ওই বস্তু দিয়ে চিকিৎসা করা যায়। এই মূলনীতির ভিত্তিতে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি প্রতিষ্ঠিত। বলবেন স্যার? হ্যাঁ, আচ্ছা, এই প্যারাটার সঙ্গে পরের প্যারাটার একটা সম্পর্ক আছে তো। আচ্ছা, পরের প্যারাটা পরে আসে, এটা একটু আমরা বুঝে নিই। পড়বো স্যার, পড়বো পরের প্যারাটা? না, পরেরটা থাক। আচ্ছা তাহলে বলেন। তাহলে এই প্যারাতে উনি বলতেছেন কি, যে সদৃশ বিধান বা
সদৃশ বিধানকে কি বলা হচ্ছে? দ্য ল অফ সিমিলার। এটা একটু মনে রাখবেন, দ্য ল অফ সিমিলার। এই সিমিলার শব্দটাই হচ্ছে সদৃশ, বা এটাকেই কিন্তু বলা হয় হোমিওস, আপনার হচ্ছে প্যাথোস, সরি প্যাথোস না, সরি, এটাকেই বলা হয় হোমিওস। ঠিক আছে, ওই যে যে শব্দ আমরা গ্রিক শব্দ পাইলাম হোমিওস, ওইটারই বলা হচ্ছে সিমিলার। ঠিক আছে, সিমিলার, দ্য ল অফ সিমিলার। ল অফ সিমিলার বলতে এখানে বোঝাচ্ছে যা সুস্থ মানব দেহে নির্দিষ্ট কিছু উপসর্গ বা লক্ষণের সৃষ্টি করে। যা বলতে কি, ঠিক আছে, যে বস্তু, একজন ব্যক্তি একই রকম লক্ষণ বা উপসর্গ ওই বস্তু দিয়ে চিকিৎসা করা যায়। এই সরি দুঃখিত, আমি না কথাটা ক্লিয়ার শুনি নাকি, আমার নেটের প্রবলেম নাই। না, আপনি পড়ছেন, ওইটাই আমি পড়তেছি। না না, আপনার কথাটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার ওইখানে কি দুইটা ডিভাইস খোলা আছে? বুঝি না, ডিভাইস না তো। আপনার সাউন্ডটা ব্যাক করতেছে আবার স্পিকার দিয়ে। আচ্ছা, যাই হোক, একটু মনোযোগ দিয়ে শোনেন, হ্যাঁ, তাহলেই হবে। এখানে এই জিনিসটা একটু বুঝে নেন। সেটা হচ্ছে এখানে বলতে যা অসুস্থ মানব দেহে নির্দিষ্ট কিছু উপসর্গ বা লক্ষণের সৃষ্টি করে, এবং অসুস্থ মানব দেহে কি করে কিছু উপসর্গ বা লক্ষণের সৃষ্টি করে। স্যার একজন এখানে তো অসুস্থ স্যার এখানে তো সুস্থ মানব দেহ লেখা। সুস্থ মানব দেহ, সরি আমি বলতে ভুল করছি, সুস্থ মানব জি দেহ। স্যার, জি স্যার, ধন্যবাদ। তাহলে যা সুস্থ মানব দেহে একটা নির্দিষ্ট লক্ষণ বা উপসর্গ সৃষ্টি করে, এবং একজন অসুস্থ ব্যক্তির একই রকম লক্ষণ বা উপসর্গ ওই বস্তু দিয়ে চিকিৎসা করা যায়। এই মূলনীতির ভিত্তিতে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি প্রতিষ্ঠিত। ঠিক আছে, তাহলে কি বলতেছে? যা বলতে কোনো একটা বস্তু, কোনো একটা বস্তু বলতে যেটাকে বলা হয় ভেষজ। ঠিক আছে, ভেষজ কি কাকে বলে? যেই বস্তুগুলোর মধ্যে ঔষধি গুণ আছে। ঔষধি গুণ কাকে বলে? ঔষধি গুণের বৈশিষ্ট্য হচ্ছে তার ভিতরে কিছু বিষক্রিয়া থাকবে। তাহলে এখানে কিন্তু তিনটা জিনিস আমরা পাচ্ছি, এটা ভালো করে, হ্যাঁ। জি স্যার, নাম্বার ওয়ান, আমি বলতেছি কি, যা বলতে উনি বস্তু বলতে কি বোঝাচ্ছে? এখন বস্তু তো বহুত কিছুই আছে। ঠিক আছে, তার ভিতরে ধরেন একটা আপনার ভেষজ। এক- একটা একটা ইটও তো একটা বস্তু, তাই না? জি স্যার, তাহলে সেই বস্তুটা দিয়ে কি ওষুধ বানানো যাবে? ঠিক আছে, সেই বস্তুটা দিয়ে ওষুধ বানানো যাবে না। কেন যাবে না? কারণ ওই বস্তুটা ভেষজ নয়। ভেষজ কাকে বলে? ভেষজটা হচ্ছে যেটার ভিতরে রোগ সারানোর উৎপত্তি করার ক্ষমতা আছে, যেটার নিজস্ব কিছু রোগ উৎপাদনকারী বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, রোগ উৎপাদনকারী বৈশিষ্ট্য আছে। এক কথায় রোগ উৎপাদনকারী বৈশিষ্ট্যটা কি? রোগ উৎপাদনকারী বলে যেটার ভিতরে কিছু বিষাক্ততা আছে। ঠিক আছে, বিষাক্ততা থাকতে পারে, বা ওইটা অতিরিক্ত, ওটার স্বাভাবিক মাত্রার থেকে বেশি শরীরে প্রবেশ করলে রোগ সৃষ্টি হতে পারে। যেরকম আমরা সাধারণত লবণ খাই না, লবণ। জি স্যার, এখন লবণ যদি আপনি একটু বেশি খায় ফেলেন, আপনার শরীরে প্রবলেম তৈরি হবে। ঠিক আছে, এই লবণ দিয়ে ওষুধ তৈরি হয়, যেটাকে স্যার। বলা হয় মেট্রামিয়া। এরকম আমাদের আশপাশে বহু জিনিস আছে, সেগুলো দিয়ে ওষুধ তৈরি হয়, কিন্তু সব জিনিস টেবিল চেয়ার দিয়ে ওষুধ বানানো যায় না। ঠিক আছে, বস্তু হলেই হবে না, সেই বস্তুর মধ্যে কি থাকতে হবে? ঔষধি গুণ থাকতে হবে। ওষুধি গুণ থাকতে হবে। ঠিক আছে, জি আরেকটা স্যার, জিনিস মনে রাখবেন, ঔষধি গুণের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটার মধ্যে কিছু না কোনো ধরনের একটা বিষাক্ততা বা অতিরিক্ততা থাকবে, যেটা রোগ তৈরি করতে পারে। যার মধ্যে ঔষধি গুণ আছে সে রোগ তৈরি করতে পারে। ঠিক আছে, জি স্যার, জি স্যার, সেটাই উনি পরে এসে বলতেছেন সিমিলিয়ার সিমিলিবাস কিউরেন্টার, সদৃশ্য পদ্ধতিতে আরোগ্য।
ল্যাটিন ভাষার এই মূল মন্ত্র নিয়ে হ্যানিম্যান হোমিওপ্যাথি প্রবর্তন করেন। সদৃশ পদ্ধতিতে আরোগ্যের এই ধারণা মূলত হিপোক্রেটাসের। আমি ওই যে আপনাদের প্রথম ক্লাসে একবার মনে হয় বলছিলাম যে হ্যানিম্যান কিন্তু হোমিওপ্যাথি, এই ধারণাটা প্রথমে ওনার মাথায় আসে, ব্যাপারটা এরকম না। বলছিলাম না প্রথম ক্লাসে যারা ছিলেন? হ্যাঁ, জি স্যার বলছিলেন। এই দেখেন এখন প্রমাণ দেখেন, এই ধারণাটা মূলত হ্যানিম্যানের না। ঠিক জি আছে, স্যার। এইটা হ্যানিম্যানের আগে বলছেন হিপোক্রেটাস। ঠিক আছে, জি স্যার। হিপোক্রেটাস কে ছিলেন? হিপোক্রেটাস একজন খুব বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। ঠিক আছে, জি। হিপোক্রেটাসের নিচে এখানে ফুটনোট দেওয়া আছে। ফুটনোটে কি বলা আছে? ফুটনোটে আছে হিপোক্রেটাসের ফুটনোটে যেটা বলা আছে সেটা কি? হিপোক্রেটাস তার নেচার ও ম্যান একটা বই আছে ওনার লেখা, সেই বইতে সদৃশ নীতিতে আরোগ্যের কথা বলেছেন তার নিজের ভাষায়, মানে হিপোক্রেটাসের ভাষায়। সদৃশ রোগ সৃষ্টি করতে পারে, আবার রোগ সারাতেও পারে। যেমন জোর করে গলায় আঙুল দিয়ে বমি করলে বমি বমি ভাবের উপশম হয়। এটা হিপোক্রেটাস নিজেই বলছেন। সেটা কি বলছেন? যে সদৃশ রোগ তৈরিও করতে পারে, আরোগ্যও করতে পারে। আচ্ছা, যাদের ক্যামেরা অন আছে, মাইক্রোফোন অন আছে, তারা বন্ধ করেন, হ্যাঁ। মোহাম্মদ হুমায়ুন কবির, আপনার ক্যামেরা অন। আচ্ছা, তাহলে যে জিনিসটা রোগ তৈরি করতে পারে এবং রোগ সারাতেও পারে, সেটাকে উনি বলতেছেন সদৃশ্য বিধান। এটা কে বলছেন? এই আইডিয়াটা প্রথম দিচ্ছেন হিপোক্রেটাস। এগুলা কিন্তু আপনাদের প্রশ্নে আসে। কথা বলছেন, আপনারা যখন পরীক্ষা দিবেন তখন কিন্তু এইগুলো প্রশ্নে আসবে যে হোমিওপ্যাথিক ধারণাটা প্রথম কে দেন। ঠিক আছে, হিপোক্রেটাস, এটা মনে রাখবেন। যা পরে প্যারাসেলসাস সহ অনেকেই অনুসরণ করেছে। প্যারাসেলসাসও একজন প্রথিতযশা চিকিৎসা বিজ্ঞানী। ঠিক আছে, এলোপ্যাথদেরও চিকিৎসা বিজ্ঞানের জনক এই দুইজনই। ঠিক আছে, জি স্যার। মোহাম্মদ হুমায়ুন কবির, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ক্যামেরাটা অন করা আছে, একটু ক্যামেরাটা অফ করেন, হ্যাঁ। এগুলো ক্লাসের মধ্যে মাইন্ড, মানে কনসেন্ট্রেশন নষ্ট করে। আচ্ছা, এরপরে তাহলে এই ধারণাটা আমি ওইদিন বলছিলাম কিন্তু যে হ্যানিম্যানের না। ঠিক আছে, অনেকেই এই ধারণা করেছেন হানিম্যান এই সদৃশ্য নীতিকে আরোগ্যের একটি মৌলিক নীতি হিসেবে বিশ্বাস করতেন। হোমিওপ্যাথি শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ শক্তিকে উদ্দীপ্ত করে, যা পালাক্রমে রোগ নির্মূল করে, এবং অন্যদিকে প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে রোগের কারণ হিসেবে জীবাণুকে অভিযুক্ত করে এবং জীবাণুর সাথে যুদ্ধ করে করে বলে রোগের আরোগ্য করতে চায়। তাহলে আমরা কি এই প্যারাগ্রাফ থেকে কি বুঝতে পারতেছি? এই প্যারাগ্রাফ থেকে আমরা বুঝতে পারতেছি যে হ্যানিম্যান এই সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার সদৃশ্য বিধান, যেটা বলা হয় সদৃশ্য দ্বারা সদৃশ্য আরোগ্য, এই ধারণাটা হ্যানিম্যানের আগেও প্রচলিত ছিল, এবং চিকিৎসা বিজ্ঞানের জনক যাকে বলা হয় হিপোক্রেটাস এবং প্যারাসেলসাস, ঠিক আছে, তারাও এই ধারণাগুলো পোষণ করতেন। ঠিক আছে, এবং আর কি হতো, কিন্তু হ্যানিম্যান এসে যেটা করলেন সেটা যে এটা যে চিকিৎসা বিজ্ঞানের একটা মূল নীতি, ওনারা মূল নীতি হিসাবে এটাকে নেননি। ঠিক আছে, ওনারা বলছেন যে এই পদ্ধতিতেও কাজ হয়, এবং ওনারা নিজেরাই উদাহরণ দিচ্ছেন যে যখন বমি বমি লাগে তখন গলার মধ্যে আঙুল দিলে পরে বমি বমি ভাবের উপশম হয়। ঠিক আছে, কিন্তু হ্যানিম্যান এসে কি করলেন? হ্যানিম্যান এই জিনিসটাকে নিয়ে যখন গবেষণা করলেন তখন উনি দেখলেন যে এটাই আসলে হোমিওপ্যাথির একটা প্রাকৃতিক মৌলিক নীতি। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কথাটা ছোট মনে হলেও আসলে ছোট না।
তার এই সিদ্ধান্তটা দুনিয়াটাকে পাল্টায় দিছে, ঠিক আছে, দুনিয়াটাকে পাল্টায় দিছে, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এবং হ্যানিম্যান কেন এইসব সিদ্ধান্তে আসছিলেন সেই ব্যাপারগুলো আমরা কিন্তু গত ক্লাসগুলোতে কম বেশি আলোচনা করেছি, ঠিক আছে। আপনারা কম বেশি জানেন হ্যানিম্যান একজন বিখ্যাত এলোপ্যাথিক ডাক্তার ছিলেন বা কনভেনশনাল মেডিসিনের ডাক্তার ছিলেন, এমডি ডিগ্রিধারী ডাক্তার ছিলেন। তারপরে উনি মানুষের রোগ ভালো হয় না বলে রাগ করে লেখাই ছেড়ে ডাক্তারি করাই ছেড়ে দিলেন। এরপরে তিনি যখন এই টাইমটাতে উনি খুঁজতেছিলেন যে কি করা যায়, ঠিক আছে, খুঁজতে খুঁজতে উনি খুঁজতেছিলেন, উনি তখন অনুবাদ করতেন, অনুবাদ করে জীবন চালাতেন। সেই সময় উনি একটা বই ক্যালেনের একটা ম্যাট্রি আমেরিকা অনুবাদ করতে যেয়ে উনি এটা সন্ধান পান এবং নিজের শরীরে সেটা প্রয়োগ করে প্রমাণ করে উনি নিশ্চিত হন যে হ্যাঁ এটা কাজ করে। এবং সবাই যেই কারণে এটাকে আরোগ্যের মূল নীতি হিসাবে দেখতে পারেন নাই সেটা হচ্ছে ওনারা প্রত্যেকেই মতামত দিয়েছিলেন যে এই জিনিসটা কাজ করে কিন্তু এটাকে কন্ট্রোল করা যায় না, যেটাকে আমরা হোমিওপ্যাথির ভাষায় বলি অ্যাগ্রাভেশন, ঠিক আছে, অ্যাগ্রাভেশন হয় খুব। তো এই অ্যাগ্রাভেশনটা ওনারা বন্ধ করতে পারেন নাই, যেটা হ্যানিম্যান গবেষণার মাধ্যমে বন্ধ করে প্রমাণ করছেন যে এটাই আরোগ্যের একমাত্র প্রাকৃতিক নীতি, ঠিক আছে, ঠিক আছে। এই জন্য সিমিলিয়া সিমিলিবাস কিউডেন্টার এটা হচ্ছে সূত্র, হোমিওপ্যাথির একটা মৌলিক নীতি, সদৃশ্য পদ্ধতিতে আরোগ্য, এটাকে প্রাকৃতিক আরোগ্য নীতি হিসাবেও বলা হয়, ঠিক আছে। এগুলো আপনাদের কিন্তু প্রশ্ন আসে, যদিও আমি কিন্তু আপনাদের বলছিলাম আপনারা আমাদের সঙ্গে ক্লাস করেন, আপনাদের পরীক্ষা মামুলি বিষয় হয়ে যাবে। এই সব বিষয়ে পরীক্ষায় প্রশ্ন আসলে আপনারা ইজিলি লিখতে পারবেন সামনে। এই জন্য কেউ পরীক্ষা নিয়ে টেনশন করেন না, ক্লাস করেন, পরীক্ষার থেকে আরো অনেক বেশি জানতে পারবেন। তো যাই হোক, তাহলে এখানে মৌলিক নীতি হিসেবে উনি গ্রহণ করলেন। তাহলে কিভাবে কাজ করে এখানে উনি সংক্ষেপে বললেন যে হোমিওপ্যাথি শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ শক্তিকে উদ্দীপ্ত করে, যা পালাক্রমে রোগ নির্মূল করে। অন্যদিকে প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে রোগের কারণ হিসেবে জীবাণুকেই অভিযুক্ত করে এবং জীবাণুর সাথে যুদ্ধ করে রোগের আরোগ্য করতে চায়। অর্থাৎ এখানে উনি একটু পার্থক্য বলে দিলেন। সেটাকে হোমিওপ্যাথি আসলে কি করে, শরীরের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে স্টিমুলেট করে, উদ্দীপ্ত করে। এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা তাকে উদ্দীপ্ত করার কারণে কি হয়, যেটা পরে আস্তে আস্তে রোগটাকে নির্মূল করে দেয়। আর অন্যদিকে প্রচলিত এসব চিকিৎসা ব্যবস্থা কি মনে করে, বাইরের থেকে একটা জিনিস শরীরে ঢুকছে, যেটার দ্বারা মানুষ আক্রান্ত হয়েছে, সেটার নাম জীবাণু, এবং এই জীবাণুর সাথে যুদ্ধ করে জিততে পারলে রোগ সারবে, তাই না? দেখেন হ্যানিম্যান যখন হোমিওপ্যাথি আবিষ্কার করেন তখন জীবাণু বলে কোনো জিনিস কারো জানা ছিল না, কারণ তখন তো অণুবীক্ষণ যন্ত্র ছিল না, ঠিক আছে। তো ওনারা জীবাণু কোত্থেকে দেখবেন, অণুবীক্ষণ যন্ত্র ছিল না, যার কারণে জীবাণুর ধারণা তখন ছিল না। কিন্তু একটা ধারণা তখন ছিল, বাইরে থেকে কোনো অশুভ শক্তি, বাইরে থেকে কোনো খারাপ কিছু শরীরের মধ্যে প্রবেশ করার কারণে মানুষ অসুস্থ হয়। এটা হচ্ছে কনভেনশনাল মেডিসিনের একটা প্রাক ঐতিহাসিক ধারণা। ওই প্যারাসেলসাস, হিপোক্রিটাস তারাও এটা জানতেন, তারা যেরকম সদৃশ্য বিধান সম্পর্কেও জানতেন সেরকম এটাও জানতেন, ঠিক আছে। কিন্তু হ্যানিম্যান এসে বললেন যে না, এইটাই রোগের কারণ নয়, ঠিক আছে, রোগের অন্য কারণ আছে। এবং সেখানে আসতেছি, দেখেন সেই সময়কার যে ধারণাটা ছিল যে বাইরের থেকে একটা কিছু শরীরের মধ্যে প্রবেশ করার পরে মানুষ অসুস্থ হয়, যেটাকে তখনকার মানুষ নামকরণ করতে পারেন নাই, এখনকার মানুষ এটাকে বলে জীবাণু, ঠিক আছে। কিন্তু হ্যানিম্যান বললেন যে না, ব্যাপারটা এরকম না, শরীরের মধ্যে একটা রোগ যে কোনো কারণেই হোক না কেন, শরীরের মধ্যে একটা নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা আছে, যেই প্রতিরোধ ব্যবস্থাটা দুর্বল হয়ে গেলে শরীর রোগাক্রান্ত হয়, ঠিক আছে, শরীর রোগাক্রান্ত হয়, এছাড়া শরীরের পক্ষে রোগাক্রান্ত হওয়া সম্ভব নয়।
শুধুমাত্র ওই প্রতিরোধ ব্যবস্থাটা ভেঙে গেলেই, দুর্বল হয়ে গেলেই এটা সম্ভব, যেটাকে উনি নাম দিয়েছেন জীবনী শক্তি। ঠিক আছে, ইংরেজিতে যেটাকে বলা হয় ভাইটাল ফোর্স, জীবনী শক্তি। হ্যাঁ, এইটাই এখানে একটু উল্লেখ করা হয়েছে সে তাহলে। এবং উনি এখানে বললেন কি, প্রফেসর ভিতরকাস এখানে বললেন যে এই জীবনী শক্তিকে, অর্থাৎ এই উনি এখানে সরাসরি জীবনী শক্তি হিসেবে নাম দেন নাই, যেহেতু সবার জন্য লিখছেন, সবাই জীবনী শক্তি বললে বুঝবে না, এই জন্য উনি এখানে বলছেন রোগ প্রতিরোধকারী শক্তি। ঠিক আছে, এই রোগ প্রতিরোধকারী শক্তিকে হোমিওপ্যাথি ওষুধ কি করে, স্টিমুলেট করে, উদ্দীপ্ত করে। ও যে একটু দুর্বল হয়ে গেছিল তাকে আবার চাঙ্গা করে দেয়। ঠিক আছে, চাঙ্গা করে দিলে সে নিজে নিজেই রোগটাকে আবার প্রতিরোধ করা শুরু করে। তাহলে আমরা এখানে কিন্তু একটা মজার তথ্য পাচ্ছি, সেটা কি, হোমিওপ্যাথি ওষুধ কিভাবে কাজ করে উনি কিন্তু খুব সংক্ষেপে বলে গেছেন। হোমিওপ্যাথি ওষুধ কিভাবে কাজ করে এখন আপনারা বলতে পারবেন, পারবেন না? জি স্যার, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ঠিক বলা যায় না, এটাকে শব্দটা উনি ব্যবহার করছেন ইংরেজিতে, এখানে বাংলায় লেখা তো, বাংলাতে এটাকে বলা হয় উদ্দীপ্ত করা। উদ্দীপ্ত করা উদ্দীপ্ত করে, হ্যাঁ, এটা জাগিয়ে তোলে। এটার ইংরেজি হচ্ছে স্টিমুলেট। জি স্যার। ঠিক আছে, জি স্যার। স্টিমুলেশন, স্টিমুলেট করে, উদ্দীপ্ত করে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি চাঙ্গা করে দেয়। চাঙ্গা করে দেয়, একটা লোক ঘুমাচ্ছে, ঝিমাচ্ছে, জি ওর স্যার। ওর ওর গায়ে একটু পানি টানি আমরা ধারা দিলে ও একদম চাঙ্গা হয়ে ওঠে। ব্যাপারটা এরকম হয় না, জি অনেক স্যার। সময় আমরা করি না, জি স্যার, একটা সক্রিয় হয় স্যার, সক্রিয় হ্যাঁ, চাঙ্গা। জি স্যার। রাইট, স্যার এটা আমরা এটাকে ইমিউনিটি সিস্টেমও তো বলতে পারি নাকি? নো, এগুলো আমরা পরে আলোচনায় আসবো। ইমিউনিটি সিস্টেম হচ্ছে জীবনী শক্তির একটা পার্ট। ঠিক আছে, অনেকগুলা সিস্টেম নিয়ে জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স, কথা হচ্ছে শরীরের মধ্যে বিশাল একটা মাইক্রোফোন অযথা বন্ধ রাখতে হবে। তাহলে ব্যাপারটা কি, এটা কিন্তু খুব ভালো করে বোঝার বিষয়। হ্যাঁ, খুব ভালো করে জি বোঝার। স্যার। আমি চাচ্ছি শুরু থেকে আপনারা একদম পিওর আইডিয়াটা নিয়ে কলেজে প্রবেশ করবেন, ক্লাস শুরু হোক। ঠিক জি আছে, ইনশাআল্লাহ স্যার। তাহলে কি হলো, জীবনী শক্তিকে সে স্টিমুলেট করবে। জীবনী শক্তিটা কি, যেটাকে উদ্দীপ্ত করবে, সক্রিয় করবে। উদ্দীপ্ত করবে। ঠিক আছে, চাঙ্গা করে তুলবে। ও হয়তো অনেক সময় ক্লান্ত হয়ে যায়। আপনি তো মানে আপনারা যখন আরো গভীর ভাবে পড়বেন অ্যানাটমি, ফিজিওলজি, তখন আশ্চর্য হয়ে যাবেন যে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষের শরীরের মধ্যে কি পরিমাণে এইসব ভাইরাস, ব্যাকটেরিয়া, হাবি জাবি এদের সাথে ফাইট চলতেছে। একইভাবে ফাইট চলতেছে, আরেকদিকে গঠন চলতেছে, আরেকদিকে ধ্বংস চলতেছে, আরেকদিকে এনার্জি তৈরি চলতেছে, এনার্জি খরচ চলতেছে। মানে একটা বিশাল কর্মযজ্ঞ, মানে আনবিলিভেবল। আপনার চিন্তার মানে মাথা নষ্ট হয়ে যাবে, একটা বিশাল মেকানিজম। এবং সেই মেকানিজমের মধ্যে এই ভাইটাল ফোর্সটা এমন একটা জিনিস, হানিম্যান বলতেছে আত্মা সদৃশ্য একটা বিষয়। আমরা তো আপনাদের অর্গানের মানে 4 নম্বর সূত্র পড়ছিলাম, এটা 10 নম্বর সূত্রে আছে, দেখেন ভাইটাল ফোর্স কি জিনিস। একটা আত্মার সদৃশ্য জিনিস, আত্মার মতো একটা জিনিস, কিন্তু আত্মা নয়। আত্মার মতো একটা শক্তি যেটা তার মানব দেহের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ করতে যায় এই ইমিউনিটি সিস্টেমটা। ইমিউনিটির পরে কিন্তু আসে সিস্টেম। ইমিউনিটি সিস্টেম হচ্ছে তার একটা পার্ট, তার একটা হাত, জাস্ট একটা হাত, আর কিছু না। এই ইমিউনিটি সিস্টেম, এই শব্দটা ওই পর্যন্তই আটকায় গেছে বর্তমান চিকিৎসা বিজ্ঞান। ওই ইমিউনিটি সিস্টেমের উপরে আর যাইতে পারে না। তারা মনে করে জীবাণুই সমস্ত রোগের কারণ, এবং ওই ইমিউনিটি সিস্টেম ঠিক থাকলে জীবাণু আক্রমণ করতে পারে না, ইমিউনিটি সিস্টেম ব্রেক ডাউন করে ফেলে জীবাণু। এটাই হচ্ছে তাদের
কনসেপ্ট, কিন্তু হ্যানিম্যান আরো গভীর থেকে বিষয়টা অনুভব করছিলেন। তিনি এই জন্য এটাকে বলছেন ভাইটাল ফোর্স, জীবনী শক্তি। ঠিক আছে, এই শক্তিটাকে স্টিমুলেট করে হোমিওপ্যাথি ওষুধ, উদ্দীপ্ত করে দেয়। ক্লিয়ার? এই প্যারাটা ছোট্ট প্যারা, কিন্তু ব্যাখ্যা করতে গেলে অনেক বড়, কিন্তু তাও আমি হালকা ব্যাখ্যা করতেছি, গভীর ব্যাখ্যার মধ্যে গেলে আরো অনেক কিছু জানতে হবে। আমি এতক্ষণ যেটুকু বললাম আপনারা ক্লিয়ার এই ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি আমরা মোটামুটি স্যার। মাত্র কিন্তু 3টা প্যারা পড়ছি, হ্যাঁ? স্যার আপনি যেভাবে বুঝাইতেছেন আমরা এভাবে পড়ে তো বুঝতে পারি না, আপনার পড়া খুব সুন্দর হইতেছে স্যার। না, আমি তো এই জন্যই বলছিলাম যে আমরা আপনারা খালি রিডিং করে কিছু বুঝি না স্যার, কিন্তু আপনি কি সুন্দর করে বুঝাইতেছেন স্যার। হ্যাঁ, আপনারা বুঝেন না, এটাই তো দরকার। না বুঝলে আপনার ব্রেন বুঝবে। এখন আলোচনা করতেছি না, এখন আপনি পরের প্যারাগুলো পড়তে যান, দেখেন অনেকগুলো বুঝবেন। কিন্তু এবং এরপরে যখন আরেকটা চ্যাপ্টারে যাবেন তখন দেখবেন আরেকটু বেশি করে বুঝতেছেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে বুঝতে হলে আপনাকে আগে পড়তে হবে। আপনি বোঝেন না, না বুঝলে তো আপনার চিন্তা শক্তি তখন কাজ করা শুরু করবে, কি আমি বুঝতেছি না কেন, এটার মানে কি হতে পারে। এ- এই তাকে একটু ওয়ার্ক করতে দেন, একটু খাটতে দেন, নাহলে তুলায় খাওয়ালে তো সে অলস হয়ে যাবে, বুঝছেন না? জি স্যার। আমি তো আপনাদের মুখে তুলে খাওয়াই দিচ্ছি আপাতত। ওই যে পাখি, পাখির বাচ্চা হওয়ার পরে যেরকম হা করে খাওয়াই দেয়, আপাতত সেই কাজটা করতে, কিন্তু সেটা তো বেশি দিন করা যাবে না। আমরা তো স্যার ফার্স্ট ইয়ার, আমাদের তো স্যার এটাই দরকার, পরবর্তীতে হ্যাঁ, স্যার বুঝতে পারবো স্যার। জি ইনশাল্লাহ। দেখ, এরপরে উদাহরণস্বরূপ এখান থেকে ছোট প্যারাটা একজন পড়েন। স্যার আমি জি জি, পড়বো। পড়েন। উদাহরণস্বরূপ, বেলেডোনা মিড্রিয়াসিস বা চোখের মণির অস্বাভাবিক প্রসারণ ঘটায়, এটা সবাই জানে। এখন রোগীর চোখের মণির এরকম অস্বাভাবিক প্রসারণ স্বাভাবিক করতে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক বেলেডোনা অতি ক্ষুদ্র মাত্রায় প্রেসক্রাইব করে থাকেন। একইভাবে ডিজিটালিস নামক একটা জিনিস প্রচলিত চিকিৎসায় সচরাচর দ্রুত হৃদস্পন্দন কমাতে বা দমন করতে ব্যবহৃত হয়। ডিজিটালিসের হৃদস্পন্দন কমানোর সামর্থ্য থাকায় হোমিওপ্যাথিতে এটা ব্যবহার করা যেতে পারে অতি ধীরগতির হৃদস্পন্দন সারাতে। যেখানে নারী অতি দুর্বল, বমি বমি ভাব সহ সংজ্ঞা হারানোর মতো অবস্থা, সাথে বমি এবং বমির পর কোনো উপশম হয় না, অনিয়মিত শ্বাস প্রশ্বাস, স্বাভাবিক দুর্বলতা, ক্ষুধামন্দ, বুকের বুকের নিচের দিকে সংবেদনশীলতা, শরীর ঠান্ডা ইত্যাদি লক্ষণের ভিত্তিতে। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা উদাহরণ উনি দিয়েছেন। সেটা হচ্ছে এখানে আপনাকে বুঝাইছে সিমিলার বাস কিভাবে কাজ করে। ঠিক আছে, জি স্যার। উনি প্রথমে আপনাকে বোঝানোর চেষ্টা করলো হোয়াট ইজ সিমিলিবাস, হোয়াট ইজ ল অফ সিমিলার। ঠিক আছে, ল অফ সিমিলারটা কি এবং এটা কিভাবে কাজ করে, এই উদাহরণস্বরূপ এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, উদাহরণস্বরূপ উনি বলতেছেন কি বেলেডোনা, ঠিক আছে, বেলেডোনা মিড্রিয়াসিস একটা একটা হচ্ছে উম, অসুস্থতার একটা নাম আর কি। হ্যাঁ, বেলেডোনা মিড্রিয়া, এটাকে শুধু মিড্রিয়াসিসও বলা হয়। জি স্যার। এই মিড্রিয়াসিস হলে কি হয়, চোখের মনিটা একটু স্বাভাবিক থেকে অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়, বুঝছেন? এ, জি স্যার। এই মিড্রিয়াসিস হলে এটা বড় হয়, এবং বেলেডোনা নামক একটা ওষুধ আছে যেটা এলোপ্যাথিতেও ব্যবহার হয়, হোমিওপ্যাথিতেও ব্যবহার হয়, এবং মজার ব্যাপার হচ্ছে এটা বহু পুরাতন কাল থেকে, বহু আগে, মানে শত শত বছর, হাজার বছর আগের থেকেই বেলেডোনার এই ব্যাপারটা মানুষ জানতো। এই কারণে সেই সময়কার রাজা বাদশাদের, তারপরে আহ বিভিন্ন মহিলারা চোখে এই বেলেডোনা ড্রপ নিত, চোখ বড় করার জন্য, যাতে দেখতে সুন্দর লাগে। কথা হচ্ছে, তো এই বেলেডোনা দিয়ে হোমিওপ্যাথি ওষুধও হয়। তো এই বেলেডোনার একটা বৈশিষ্ট্য কি, তার চোখের মনিটা বড় হয়ে যায়। এবং আরো কিছু বিষয় আছে। তো এই
ভিতরের কাছে বলতেছেন যদি যদি চোখের মনি এরকম বেলেডোনার সাথে মিলে যায় বড় হওয়াটা, তখন তাকে একটা হোমিওপ্যাথিক ওষুধ এই ক্ষুদ্র মাত্রায় যে এনার্জি ফরম্যাটে যদি দেওয়া হয়, তাহলে ওইটা আবার স্বাভাবিক হয়ে যায়। ঠিক আছে? তাহলে কি হলো, দেখেন কারো সুস্থ মানুষের শরীরে যদি বেলেডোনা দেওয়া হয়, তাহলেও কিন্তু তার চোখের মনিটা বড় হয়ে যাবে। কথা বুঝছেন? জি স্যার। ঠিক একই লক্ষণ, একই রকম চোখের মনি বড় হওয়া যদি কোনো ব্যক্তি পাওয়া যায় যে অসুস্থ এবং বেলেডোনার সাথে হুবহু মিল আছে, তাকে যদি আবার বেলেডোনার ওষুধটা দেওয়া হয়, সে আবার সুস্থ হয়ে যাবে। তাহলে এটা কি প্রমাণ করে? যেই জিনিসে রোগ তৈরি হয় ওই জিনিসেই রোগ সারে, তাই প্রমাণ হয় না? জি স্যার। আচ্ছা, এটা বেলেডোনার উদাহরণ দিচ্ছেন। উনি আরেকটা উদাহরণ দিচ্ছেন যেটা বর্তমান, এই বেলেডোনা দিয়ে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধও তৈরি হয়, হোমিওপ্যাথি ওষুধও তৈরি হয়, বুঝছেন? জি আচ্ছা, স্যার। একইভাবে ডিজিটালিস নামে আরেকটা ওষুধ আছে, এটা হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়, এলোপ্যাথি ওষুধও তৈরি হয়। হ্যাঁ, জি স্যার। তো এইখানে এই ডিজিটাল ওষুধের একটা প্রতিক্রিয়া কি হয়, ডিজিটালিস যদি কারোর শরীরের মধ্যে দেওয়া হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে হৃদস্পন্দন, তো হার্টবিটটা খুব দ্রুত হয়ে যায়, যেটাকে প্রক্সিমাল সুপারভেন্ট্রিকুলার ট্রেকিকার্ডিয়া বলা হয়। ঠিক আছে? এইটা কমাতে বা দমন করতে ব্যবহার করা হয়, বর্তমান চিকিৎসা ব্যবস্থাতেও এটাই ব্যবহার করে ডিজিটালিস। এখন ডিজিটালের বৈশিষ্ট্য কি? ডিজিটালের বৈশিষ্ট্য হচ্ছে হৃদস্পন্দন যেহেতু এটা বাড়াইতে পারে, তার মানে এটা কমাইতেও পারে। ঠিক আছে? সাধারণত জি স্যার। ডিজিটাল দিলে হয় কি, হৃদস্পন্দন হার্টবিটটা দ্রুত হয়ে যায়। ধরেন যেটাকে আমরা পালস বলি, 72টা হওয়ার কথা দেখা যাচ্ছে হয়ে গেছে 90। ঠিক আছে? সেক্ষেত্রে ডিজিটালিস কি করে, যদি কারোর 90 হয়ে যায়, সেখানে মানে বেটে বেড়ে গেছে, তাকে যদি ডিজিটালি ওষুধটা দেওয়া হয়, তাহলে তার পালসের গতিটা আবার কমে যায়। ঠিক আছে? হোমিওপ্যাথিতে এটা ব্যবহার করা যেতে পারে অতি ধীর গতির হৃদস্পন্দন সারাতে, যেটা নারীর অতি দুর্বল। সরি, তাহলে কি হয়েছে যে ডিজিটালি যেহেতু সুস্থ মানবদেহে প্রয়োগ করলে তার পালসটা বেড়ে যায়। কথা বুঝছেন? সুস্থ মানবদেহে যদি ডিজিটালিস দেন, তাহলে তার পালসটা কিন্তু বেড়ে যাবে। এই জন্য অসুস্থ মানুষের যার হচ্ছে পালস রেটটা কমে গেছে, ঠিক আছে, যার 72-এর জায়গায় দেখা যাচ্ছে 60 হয়ে গেছে, তাকে যদি দেন তাহলে তার পালসটা আবার ইনক্রিজ করবে, যেহেতু ডিজিটালিস কি করতে পারে, নারীর গতি অর্থাৎ পালসের গতি বাড়াইতে পারে, এই ক্ষমতা তার আছে। কথাটা ক্লিয়ার হয়েছে? আর এই জি কথা, স্যার। জি স্যার। জি স্যার। অর্থাৎ এটাতেও প্রমাণ করে যে যেইটা দিয়ে রোগ তৈরি হয় সেটাই আবার রোগ সারাইতে পারে, এই ক্ষমতা তার আছে। হুম, তাহলে আমরা কি পাচ্ছি? ডিজিটালিস হৃদস্পন্দনের গতি বাড়ায় দেয়। এটা যদি আপনি একটা সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে প্রবেশ করান, তাহলে তার হার্টবিট বেড়ে যাবে। এই আপনার হচ্ছে 78-এর জায়গায় 72-এর জায়গায় 90, 80, 85 হয়ে যাবে, বা আরো বাড়তে পারে। অর্থাৎ বুক ধরপড় ধরপড় করবে। কথা হচ্ছে, আর যে লোকের এই পালস রেট অনেক কম, স্বাভাবিক রেটের থেকে কম, তাকে যদি দেন তাহলে তারটাও বাড়বে, বেড়ে স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে? এটা পরীক্ষিত, এমন না যে পরীক্ষিত না, আন্দাজে ব্যাপারটা তা না। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা কি পাচ্ছি? ঠিক আছে, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ডিজিটালিজ এই কাজটা করতে পারে, অর্থাৎ সদৃশের দ্বারা আরোগ্য। এবং এখানে হোমিওপ্যাথিতে ওষুধ পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখা গেছে, ডিজিটালিজ দিলে কি হয়, মানে তার নারীর গতি অতি দুর্বল থাকে, বমি বমি ভাবসহ সংজ্ঞা হারানোর মতো অবস্থা হয়, সাথে বমি হয়, বমির পর কোনো উপশম হয় না। ঠিক আছে? বমি হয়ে গেলেও রোগীর ভালো লাগে না, অনেক সময় মনে হয় যে বমি হয়ে গেলে ভালো লাগতো, কিন্তু ভালো লাগে না।
অনিয়মিত শ্বাস প্রশ্বাস হয়, সার্বিক দুর্বলতা হয়, ক্ষুধামন্দা হয় বুকের নিচে, ঠিক আছে, ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে সংবেদনশীলতা হয়, শরীর ঠান্ডা ইত্যাদি লক্ষণ তৈরি করে। ঠিক আছে, এরকম লক্ষণ পাইলে আপনি যদি ডিজিটাল লিস্ট প্রদান করেন তাহলে রোগী খুব দ্রুত তার হৃদস্পন্দনটা বেড়ে সে স্বাভাবিক অবস্থার মধ্যে আসবে। ঠিক আছে, এই হচ্ছে উনি সদৃশ বিধানের একটা উদাহরণ দিলেন। হ্যাঁ, তাহলে আমরা এই ছোট্ট 4টা প্যারা থেকে কি কি জানতে পারলাম? যে হোমিওপ্যাথির মূল নীতিটা সম্পর্কে হ্যানিম্যানের আগেও অনেকের ধারণা ছিল। হ্যানিম্যান এসে এটাকে, তারা ধারণা থাকলেও তারা এটাকে মূলনীতি হিসাবে নেন নাই, কিন্তু হ্যানিম্যান এটাকে মূলনীতি হিসাবে নিয়ে প্রমাণ করছেন যে হ্যাঁ এটা মূলনীতি। এবং উনি এই সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টাল, ঠিক আছে, এটা কিভাবে আরোগ্য করে সেই বিষয়টাও এখানে স্পষ্ট করছেন 2টা উদাহরণের মাধ্যমে। একটা হচ্ছে বেলেডোনার চোখ বড় হয়ে যাওয়া, আর একটা হচ্ছে ডিজিটালিজের হৃদস্পন্দন বেড়ে যাওয়া। ঠিক আছে, জি স্যার। বেড়ে যাওয়া যেটাকে বলা হয় প্রক্সিমাল সুপারভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এখন এরপরের অংশটার কি আছে? ঔষধের প্রুভিং। এরপরে আছে ওষুধের প্রুভিং। তাহলে আমি প্রথম যে অংশটুকু আলাপ করলাম এই ব্যাপারে তো সবাই ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হওয়ার কথা। এর থেকে আর ক্লিয়ার কেমনে করবো আমি জানি না। জি স্যার, যারা বুঝতে লেটে পারছি আসছেন যারা লেটে আসছেন তাদের কথা আলাদা, পুরো আলোচনা শোনেন নাই, কিছু আনক্লিয়ার হইতেই পারে। কিন্তু যারা প্রথম থেকে আছেন তাদের মধ্যে বোঝেন নাই এমন কেউ আছেন? স্যার একটা জিনিস জানার জন্য, এই যে ডিজিটালিসের জন্য বা নারী, আমি সোজা কথা না, নারীর পেশা, পেশা বলে এটাকে বলে হার্টবিট, হার্টবিট। এই রেট যদি ও সরি, একটু একটু আনমিউট করে নেন, চাপ লেগে মিউট হয়ে গেছে। চাপ লেগে আপনার মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছে আমার এখান থেকে, আপনি আরেকবার একটু আনমিউট করে নেন। স্যার আমি বলতেছিলাম যেটা, এই আপনি যে যেমন নারীর অতি দুর্বলতা, বমি ভাব, তারপরে হারানো অবস্থা, এই যে এই সিমটমগুলি, এই সিমটমগুলি যখনই দেখবো তখন কি আমরা বুঝবো স্যার যে আমাদের রক্তের যে হার্টবিট এটা কমে গেছে? না এটা ধরে নিব? না, ধরে নিবেন কেন? আপনি পালস মাপবেন না? ও আপনি তো পালস মাপবেন, ঠিক আছে, মাপার পরে দেখলেন যে আপনার পালস রেট কমে গেছে, পাশাপাশি ওই লক্ষণগুলা দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ডাক্তার এসেই তো আগে এই কাজটা করে, দেখেন না? ঘরে ডাক্তার ঢুকলে আগে এই কাজটা করে। প্রেশার মাপে স্যার, হার্টবিটটা দেখে না স্যার। ওই তো হার্টবিটটা প্রেশারের সাথে সম্পর্কিত, প্রেশার দেখলে হার্টবিট দেখা যায়। ঠিক আছে, প্রেশার কি হার্টবিট ছাড়া কি আর প্রেশার মাপা যায় নাকি? প্রেশার যখন মাপে তখন কানে লাগায় না, স্টেথোস্কোপ লাগায় না, হ্যাঁ, হ্যাঁ স্যার। ওতে তো হার্টবিট বোঝা যায়। ঠিক আছে, ও, তখনই বুঝতে পারি। হুম, ওয়েল, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, জি স্যার। এরপরের অংশে আমরা যাব প্রুভিং। আরেকজন পড়েন, কে পড়বেন? কে পড়তে চাচ্ছেন না এই অংশটা? বলবো স্যার? হ্যাঁ, পড়েন পড়েন। ঔষধের প্রুভিং। হ্যানিম্যান কোনো বস্তুর ঔষধি গুণাবলী বোঝাতে এক ধরনের গবেষণা করেন, আর তাকেই তিনি প্রুভিং বলেছেন, যাতে তিনি উভয় লিঙ্গের ব্যক্তিদের ওই বস্তু ক্রমান্বয়ে বেশি মাত্রায় সেবন করান। এরপর তিনি ওই বস্তু সেবনে ওইসব ব্যক্তিদের মধ্যে যেসব পরিবর্তন পরিলক্ষিত হয়, শারীরিক, আবেগীয় ও মানসিক,
তা বিস্তারিত লিপিবদ্ধ করেন। বিভিন্ন সময় নানা মানুষের প্রভার উপর একই বস্তুর প্রভাব বারবার বাছাই করেন এবং চিকিৎসা শাস্ত্রে ওই বস্তুর জানা বিষক্রিয়ার সমন্বয়ে হানিম্যান এক অমূল্য সারসংক্ষেপের সংকলন করেন, যার নাম ম্যাটেরিয়া মেডিকা। হুম। তাহলে এখানে আপনাদের কিন্তু একটা প্রশ্ন আসে, ম্যাটেরিয়া মেডিকা কাকে বলে, ঠিক আছে? প্রুভিং কাকে বলে, এইসব প্রশ্ন আসে। প্রুভিং কি? হ্যাঁ, তো এটা সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, হ্যানিম্যান কি করলেন? হ্যানিম্যান যেটা করলেন সেটা হচ্ছে তিনি স্ত্রী পুরুষ এমনকি শিশু, ঠিক আছে, শিশুটা বাদ দিয়েছেন, স্ত্রী পুরুষ, বিশেষ করে স্ত্রী পুরুষ উভয় ধরনের মানুষের উপরে, এবং সেই মানুষগুলা কি সুস্থ মানুষ, অসুস্থ না, সুস্থ। সুস্থ ওই যে আমি তখন আপনাকে বললাম না যে লবণ যদি বেশি খান, ঠিক আছে, তাহলেও কিছু রোগ লক্ষণ প্রকাশিত হয়। কথা বুঝছেন? যে ওই যে বস্তু উনি কি করলেন, যে তাদের উপরে বিভিন্ন টাইপের মানে বিভিন্ন টাইপের ভেষজ বা ঔষধি গুণ সম্পন্ন যে বস্তু, সেই বস্তুগুলা উনি কি বললেন যে বেশি মাত্রায় সেবন করান। বেশি মাত্রায় বলতে স্বাভাবিকের মাত্রা থেকে একটু বেশি, তার মানে এক গাদা না। এবং বেশি বলতে এটাও বোঝায় না যে একবারেই বেশি দিতে হবে, বারবারেও বেশি দেওয়া যায়, ঠিক আছে? উনি এই প্রয়োগ করেন, প্রয়োগ করার পরে সেটাকে অবজার্ভ করেন, ঠিক আছে? কি অবজার্ভ করেন? যে এইটা প্রয়োগ করার পরে তার মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য হচ্ছে, কি কি পরিবর্তন দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং সেই পরিবর্তনগুলো কোথায় কোথায়? তার শারীরিক, আবেগীয় এবং মানসিক, শারীরিক, আবেগীয় এবং মানসিক এই তিনটা স্তরে কি কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেইগুলোকে সুন্দর করে লেখা হয়। এবং কিভাবে লেখা হয়? এটা কিন্তু উনি একজন বা দুইজনের উপরে এটা প্রয়োগ করছেন, প্রুভিং করছেন, ব্যাপারটা তা না। শত শত মানুষের উপরে এগুলা একটা ওষুধ উনি প্রয়োগ করছেন, করার পরে সেই শত শত মানুষের টাইম টু টাইম সেগুলা তথ্যগুলো সংগ্রহ করে উনি লিখে রাখেন। লেখার পরে সেগুলাকে উনি আবার যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করার পরে যেগুলো সন্দেহ হয়েছে সেগুলো বাদ দেন, যেগুলো সন্দেহ হয়েছে সেগুলো আবার রিপ্রুফ করেন, পুনরায় প্রুফ করেন, ঠিক আছে? এইভাবে সবগুলা নিয়ে উনি একটা ওষুধের বৈশিষ্ট্যগুলো লেখেন। এই কাজটাকে বলা হয় প্রুভিং। কথা বুঝছেন? এই কাজটাকে বলা হয় প্রুভিং। এবং এই প্রুভিং থেকে কি কি জিনিস জানা গেল? যে এই ওষুধটা একটা মানুষের শরীরে তার শারীরিক অংশে, তার আবেগের মধ্যে এবং তার মন মানসিকতার মধ্যে কি পরিবর্তন তৈরি করতে পারছে, ঠিক আছে? তৈরি করতে পারছে সেইগুলাকে নিয়ে স্যার, এই আবেগীয় ও মানসিক এই দুইটা শব্দ খুবই কঠিন, একটু বুঝাই বললে ভালো হতো স্যার। পরে আসতেছি, একটু পরে শেষ করতে দেন, তারপরে বলি। আগে প্রুভিংটা কি এটা বুঝে নেন, ঠিক আছে? তাহলে প্রুভিং কাকে বলে? প্রুভিংটা হচ্ছে এই ভেষজ। ভেষজ কি জিনিস আমি কিন্তু আগেই বলেছি। ওইসব ঔষধি গুণাবলী, দেখেন এখানে লেখছে বস্তুর ঔষধি গুণাবলী কি আছে সেটা বোঝার জন্য উনি সুস্থ পুরুষ মহিলা উভয়ের উপরে এবং শত শত পুরুষ মহিলার উপরে এই ওষুধগুলো, ভেষজগুলো প্রয়োগ করেন। একটু বেশি মাত্রায় প্রয়োগ করার পরে কি কি লক্ষণ প্রকাশিত হয় সেই লক্ষণগুলো উনি লিপিবদ্ধ করেন। এবং সেই লক্ষণগুলো কোথায়? তিনটা জায়গায়। শরীরে কি আছে, আবেগে কি হয়, মানসিক স্তরে কি হয়, যেগুলো আমি আলোচনা করব, বুঝাই দেবো, সমস্যা নাই। এরপরে বিভিন্ন সময়ে তিনি ওই যেটাই বললাম এগুলো যাচাই বাছাই করে এটা যেটা লিপিবদ্ধ করছেন, ঠিক আছে? ওই যে বলছিলাম যে বিষক্রিয়ার, ঠিক আছে, দেখছেন ওই যে ভেষজের মধ্যে বিষক্রিয়া থাকে, ঠিক আছে? এই বিষক্রিয়ার লক্ষণগুলো উনি যখন লেখেন, লেখার পরে যে বইটা হয় সেটাকে বলা হয় ম্যাটেরিয়া মেডিকা।
কথা হচ্ছে আপনাদের যেখানে একটা ওষুধ পরিচয় নামে একটা বই দেওয়া হয়েছে, ঠিক আছে, আমরা বলছি ঔষধ পরিচয়, ওটা একটা ম্যাটেরিয়া মেডিকা, ঠিক আছে। জি স্যার, নরেন্দ্র। নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। হ্যানিম্যানের যে ম্যাটেরিয়া মেডিকাটা উনি লেখেন ওটার নাম হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা পিউরা। জি স্যার। হ্যানিম্যান সব জায়গায় বইয়ের নামের মধ্যে একটা কারুকার্য করছে, হ্যাঁ, ম্যাটেরিয়া মেডিকা পিউরা, তার মানে একদম পিওর ম্যাটেরিয়া মেডিকা। আগের গুলারে উনি পিওর বলে স্বীকারই করেন না, এর মানে, কথা হচ্ছে না। জি স্যার। দুইটা স্যার জিনিস পিউরার পিউরার দুইটা মানে আজকে জানলাম স্যার আপনার কাছ থেকে পিউরা। দুইটা জিনিস ইম্পর্টেন্ট। দেখেন হ্যানিম্যান অর্গাননের নাম রাখেন নাই, অর্গানন অফ দ্য হোমিওপ্যাথি। আমি কিন্তু গত আলোচনায় বলছি কেন রাখেন নাই, তাই না? আরেকটা দেখেন, উনি ম্যাটেরিয়া মেডিকা অফ হোমিওপ্যাথি লেখেন নাই, কিন্তু উনি লিখছেন ম্যাটেরিয়া মেডিকা পিউরা, ঠিক আছে, একদম পিওর ম্যাটেরিয়া মেডিকা, কথা বুঝছেন। এবং সেটা হোমিওপ্যাথির না এলোপ্যাথির না কার, তার না, কার, মেডিকেল সায়েন্সের। উনি এইটা ছাড়া অন্য সমস্ত চিকিৎসা ব্যবস্থাকে অস্বীকার করছেন। কথাটা কিন্তু খুবই মারাত্মক, এগুলো বুঝে নিতে হবে। এই সাহসী, এমন সাহসী অ্যানিম্যাল চিন্তার বাইরে, ঠিক আছে। উনি কিন্তু পরোক্ষভাবে সমস্ত চিকিৎসা ব্যবস্থাকে অস্বীকার করছেন, যে আমি এই যে চিকিৎসা ব্যবস্থার রূপরেখা দিচ্ছি অর্গানন অফ মেডিসিনের মাধ্যমে, আর তোমাদের সমস্ত ওষুধের বই বাজেয়াপ্ত, আমি এই যে পিওর একটা ম্যাটেরিয়া মেডিকা দিলাম, এটা পড়ো। তিনি কেন এই কথাটা বলছেন? এই যে বলার মেন কারণ হচ্ছে ওইখানে শব্দ ব্যবহার করছে যে একটা ভেষজ তার ঔষধি গুণ কিভাবে প্রকাশ করতেছে শারীরিক স্তরে, আবেগীয় স্তরে এবং মানসিক স্তরে। তিনটা স্তর আছে মানুষের মধ্যে তিনটা স্তর আছে, হ্যাঁ। এই তিনটা স্তরের মধ্যে সবচেয়ে বাইরের স্তর হচ্ছে শরীর, ঠিক আছে, যেটাকে সবাই দেখে কয় যে আপনার তো এই হয়েছে, এখানে টিউমার হয়েছে। এটা দেখে কোথায়? শরীরের মধ্যে, তাই দেখে না? জি স্যার। এটা হচ্ছে একটা মানুষের সবচেয়ে বাইরের জায়গা, ঠিক আছে। তারপরে স্যার। ভিতরের জায়গাটা কি? আবেগ। আর তারপরে ভিতরের জায়গাটা কি? মানসিক অবস্থা। তাহলে আমরা শরীরটা তো চিন্তা কোনো অসুবিধা নাই। আবেগ কি জিনিস? এই যে আপনি হাসতেছেন, কাঁদতেছেন, ঠিক আছে, রাগ করতেছেন, আবার কোনো কিছু এনজয় করতেছেন, এগুলো বলা হয় আবেগ। আর মানসিক অবস্থা কি? যেটাকে বলা হয় বিবেক। আমি বুঝছি স্যার। সংক্ষেপে বলতেছি, ক্লিয়ার বিষয়টা? জি স্যার। একটা হাসির ঘটনা দেখে আপনি হাসতেছেন, ঠিক আছে, এর জন্য কি আপনার বিবেকের কোনো কাজ করতে হয়? যাচাই বাছাই করতে হয় আমি হাসবো কি হাসবো না? অটোমেটিক হাসি চলে আসে। জি জি স্যার। তেঁতুলের নাম শুনলে জিহ্বায় পানি চলে আসে, এর জন্য কি কোনো চিন্তা ভাবনার প্রয়োজন হয়? না স্যার, না। আচ্ছা, তো যেইগুলা কোনো চিন্তা ভাবনা ছাড়াই যে ঘটনাগুলো ঘটে এগুলো হচ্ছে আবেগ, ঠিক আছে। আর যেগুলোর মধ্যে চিন্তা ভাবনা আছে, ওই মানুষের একটা বৈশিষ্ট্য আছে যেটার মধ্যে তার মন মানসিকতা প্রকাশ করে, ঠিক আছে, সেটা হচ্ছে মানসিক অবস্থা। যেমন একটা লোক একটা লোক আমরা বলি না, বাবা উনি কিন্তু খুব রাগী লোক, ঠিক আছে। আবার জি স্যার। একটা লোক আমরা বলি না, উনি খুব শান্তশিষ্ট লোক, কথা হচ্ছে। তো এই যে রাগী আর শান্তশিষ্ট আমরা বলতেছি কেন? এটা তার চারিত্রিক বৈশিষ্ট্য, হ্যাঁ ঠিক স্যার। আছে। যে লোকটা সত্যিকারেরই রাগী, সে তার বউরে দেখেও বউর উপরেও রাগ করে। ওই বউরে দেখে সবার সাথে রাগ করে, আর বউরে দেখলে নিজে ভয় পায়, ওটা তার রাগী চেহারা না, ঠিক আছে। ও সব জায়গায় রাগী, কথা হচ্ছে।
আর যে লোকটা শান্তশিষ্ট লোক, ও সব জায়গায় শান্তশিষ্ট লোক, সব পরিবেশে। একটা বড় ঘটনা ঘটেছে তো ও শান্ত ভাবে চিন্তা করতেছে যে এখন আমার কি করা উচিত। কথা বুঝছেন? এই যে এই অ্যানালাইসিস ভিতরের আরো গভীর থেকে যে বিষয়টা হয়, ওটা হচ্ছে মানসিকতা, মানসিক স্তর। হোমিওপ্যাথি কি বলে? হোমিওপ্যাথি বলে যে একটা মানুষের সবচেয়ে সুপারফিশিয়াল স্তর হচ্ছে শরীর, এটা সবচেয়ে সবচেয়ে স্যার, বাইরের অংশ। হ্যাঁ বলেন। যারা ভয় পায় তাদেরকে কোন স্তরে নেওয়া হয়? বুঝি নাই। যারা ভয় পায় তাদেরকে কোন স্তরে নেওয়া হয়, মানসিক, শারীরিক নাকি না, ওটা আবেগ, আবেগ, আবেগ? যারা ভয় পায়। ভয় পায়, হ্যাঁ, আচ্ছা, আবেগ। আবার ভয়ের একটা গভীর স্তর আছে, ঠিক আছে? ভয়ের তো একটা কারণ আছে। আপনি কি দেখে ভয় পান? যে বিশেষ করে মহিলারা বেশিরভাগই তেলাপোকা থেকে ভয় পায়, না না, ঠিক ওই আছে? ধরনের না। মানে মানে ধরেন আমি কথার কথা বলতেছি, হ্যাঁ। মরে যাও, আমার বাচ্চাদের কি হবে, এরকম না কিছু। না, এইগুলা 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 এগুলো সবই আবেগ। আর আপনার মেন্টাল, মানসিক অবস্থাটা আরো গভীর, আরো গভীর, ঠিক আছে? এগুলোতে আপনি মানসিক অবস্থার কথা একটা বললেন স্যার, যে চিন্তার মাধ্যমে যেটা হয় সেটা মানসিক অবস্থা, এটা বুঝাইতে চাইলেছেন আপনি না স্যার? চিন্তার শুধু মাধ্যমে। শুধু চিন্তা না, চিন্তার সাথে একটা আছে চারিত্রিক বৈশিষ্ট্য, জন্মগত ভাবেই ওরকম। কথা বুঝছেন? সে একদম জন্মগত ভাবে ওই ওই বৈশিষ্ট্যের লোক। এটা কি মানসিক কোনো সমস্যা না? না, না না, সমস্যা না, সমস্যা না। সমস্যা তখনই হয় যখন তার প্রত্যেকটা জিনিস লিমিটের ক্রস করে, তখন সেটা সমস্যা। লিমিট ক্রস না করলে এটা কোনো সমস্যা না, ঠিক আছে? ডাক্তারকে যখন যখন তাই কারোর রাগ লিমিট ক্রস করে, যখন ওটা হয়ে যায় রোগ। যখন কেউ পরিবার নিয়ে চিন্তা করতে করতে নিজেই অসুস্থ হয়ে যায়, তখন সেটা রোগ। সেটাকে কি বলে স্যার? এটা তো, ওইটারে হোমিওপ্যাথিক ভাষা বলে অ্যাংজাইটি অ্যাবাউট অনেক কিছু আছে, ফ্যামিলি আছে, অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার আছে, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ আছে, অ্যাংজাইটি অ্যাবাউট অ্যাংজাইটি, এক কথা অ্যাংজাইটি। অ্যাংজাইটি তার প্রত্যেকটা আবেগ, সমস্যা না। অ্যাংজাইটি প্রত্যেকটাই আবেগ, অ্যাংজাইটি একটা মানসিক অবস্থা না, ঠিক আছে? তাহলে স্যার, এই যে পাগল যারা আছে বা মানসিক বিকারগ্রস্ত, তাদেরকে আমরা কোন পর্যায়ে আবেগ ওইটা ওইটা মানসিক ওইটা ওকে স্যার, মানসিক থ্যাংক ইউ, ভারসাম্য, বুঝলাম। এটা মানসিক ভারসাম্যহীনতা। আমি আসতেছি, আস্তে আস্তে আসতেছি, বিক্ষিপ্ত প্রস্তুত করেন না। আর আপনাদের তো আমি প্রশ্নের একটা নিয়ম শেখাই দিয়েছিলাম, হাত তুলবেন, ঠিক আছে? স্যার? সরি স্যার। এটা না হলে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। অনেক প্রশ্নের উত্তর একবারে তো দেওয়া সম্ভব না। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? আপাতত এটুকু বুঝছেন কিনা যে বুঝতে পারছি। পরে আমি কোনটা মন, কোনটা আবেগ আর কোনটা শরীর, এর একটা তালিকা দিয়ে দেবো, সমস্যা নেই, পাবেন। আচ্ছা, কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ইম্পর্টেন্ট এবং খুব মজার ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে পৃথিবীতে সেই এত আধুনিক চিকিৎসা ব্যবস্থা হয়েছে, তারা দাবি করে তারাই সেরা, কিন্তু তাদের সমস্ত কার্যক্রম এই শরীর কেন্দ্রিক। কথা বুঝছেন? তারা রোগ বলতেই বোঝে শরীরে কি হয়েছে, এই জায়গায় একটা ফোড়া হয়েছে, এই জায়গায় একটা টিউমার হয়েছে, এখানে একটা ক্যান্সার হয়েছে, ঠিক আছে, হার্টে ব্লক হয়েছে, সব কি শরীর না? কিন্তু হোমিওপ্যাথিতে এইটাকেই রোগ বলে না, এটাকে বলে রোগের রোগের ফল। ইন্টারেস্টিং না বিষয়টা? আপনি হার্টের অসুখ নিয়ে আসছেন, হোমিওপ্যাথি ডাক্তার বলতেছে এটা তো রোগ না, এটা হচ্ছে রোগের ফল। আপনি ক্যান্সার নিয়ে গেছেন, আর কয়দিন বাঁচবেন, ডাক্তার কি মজা করতেছে আপনার সাথে বলেন তো? বলতেছে এটা রোগ না, এটা হচ্ছে রোগের ফল। তার মানে হোমিওপ্যাথিতে রোগ ধরা হয় আরো গভীরে, এটা জাস্ট রোগের প্রকাশ, ঠিক আছে? এটা জাস্ট রোগের জি স্যার। প্রকাশ। শরীর শরীর একটা ফোড়া হয়েছে, একটা
একটা শরীরে একটা চুলকানি হয়েছে, শরীরের একটা কি হয়েছে আপনার ক্যান্সার হয়েছে, অথবা শরীরে একটা টিউমার হয়েছে। এইগুলার মাধ্যমে শরীর আপনার কাছে জীবনী শক্তি বলতেছে যে আমি প্রবলেমে পড়ছি, আমারে হেল্প করো। ঠিক আছে, সে একটা জিনিস বের করে দিছে যে দেখো আমার এরকম একটা প্রবলেম হয়েছে ফুরার মতো, ঠিক আছে, আমারে হেল্প করো। আমার সে চুলকানির মাধ্যমে সে বলতেছে যে আমারে হেল্প করো, আমারে চুলকাইতেছে। কথা বুঝছেন? এটা কিন্তু এটা জি হচ্ছে স্যার। রোগ না, এটা হচ্ছে রোগের ফল। রোগটা কোথায় হয়েছে? রোগটা হয়েছে ওই জীবনী শক্তির অ্যাটাক হয়েছে। জীবনী শক্তির যেই আপনার নিরাপত্তা বেষ্টনী ওইটা ভেঙে গেছে। কথা বুঝছেন? এই জন্য শারীরিক স্তরের রোগ সারানো একটু সহজ, তার থেকে একটু কঠিন হচ্ছে আবেগীয় স্তরের রোগ সারানো। কথা বুঝছেন? যেমন একটা লোক আপনার হঠাৎ একটা দুর্ঘটনা থেকে কোমায় চলে গেছে, কোমা। কথা বলছেন? কোমা তো বোঝেন, মানে তার জ্ঞান হারাইছে আর ফিরে আসতেছে না। এই কোমার রোগী সুস্থ করা আর একটা খুরার রোগী সুস্থ করা কি সমান? যেটাকে আমরা বলি মেন্টাল শক। আচ্ছা। কথা বলছেন? মেন্টাল শকের রোগী ওই খুরার রোগীর সারানোর থেকে কঠিন। আবার যদি কারোর আরো গভীরে মানসিক স্তরে কোনো প্রবলেম হয়ে যায়, সে পাগল হয়ে গেছে, এই লোককে সারানো আরো কঠিন। কথা বুঝছেন? জি স্যার। আবার রোগের বহিঃপ্রকাশ হয়, কিছু কিছু রোগের বহিঃপ্রকাশ হয় ভিতর থেকে। যেরকম একটা লোকের ধরেন একটা মানুষ তার একটা মানুষের খুব পছন্দের, সে তার বাড়িতে থাকতে খুব পছন্দ করে, সে বাড়ির থেকে কোথাও যাইতে চায় না। এখন এই লোকটারে কারণে বাড়ি ত্যাগ করে অন্য একটা জায়গায় যাইতে হয়েছে, যাওয়ার পরে সে অসুস্থতা অনুভব করতেছে, এবং সে বাড়িতে ফিরে আসলে আবার সে সুস্থ হয়ে যাচ্ছে। কথা বুঝছেন? এটা কিন্তু আবেগীয় রোগ না, এটা হচ্ছে মানসিক অবস্থা। এটাকে আমরা হোমিওপ্যাথির ভাষায় বলি হোম সিকনেস। ঠিক আছে? হোম সিকনেস। তার হোম সিকনেসটা পার্মানেন্ট রোগ আকার ধারণ করবে যখন সে এক জায়গায় জোর করে তারে 10 বছর রাখা হয়েছে। ঠিক আছে, 10 বছর রাখা হয়েছে, সে 10 বছর ধরে অসুস্থ হইতে 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 বহুত অসুস্থ হয়ে গেছে, তখন বাড়িতে নিয়ে আসলে আর ঠিক হবে না। কথা বুঝছেন? তখন এটা হয়ে যাবে রোগ। আর যখনই সে বাড়িতে আসতো তার রোগ ভালো হয়ে যেত, তখন এটা রোগ হয় নাই। এইবার ওইখানে তার কি রোগ হয়েছে? ওই যে সে বাড়িতে যেতে পারতেছে না, এই কষ্ট সে সহ্য করতে যখন পারতেছে না, দেখা যাচ্ছে যে তার শরীরের মধ্যে দেখা দিচ্ছে প্রথমে সমস্যা তৈরি হয়েছে, মানুষের সাথে খিটখিটে আচরণ করে। কথা বুঝছেন? সে মানুষের সাথে খিটখিটে আচরণ করে, যারে পায় তারে উপরে একটা ভালো কথা বললেও রেগে যায়। ঠিক আছে, এইটা সেটা বললে সে রেগে যায়। ধরেন সে চাকরির জন্যই গেছে, কিন্তু তার চাকরি করার ইচ্ছা নেই, বাপ মা জোর করে পাঠাইছে, তোর চাকরি করাই লাগবে। অথবা সে একটা পরিস্থিতির শিকার হয়ে চাকরি করতে গেছে, কিন্তু আসলে তার বাড়ি ছাড়া ভালোই লাগে না। এবার দেখেন সে কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করতেছে, বসের সাথে খারাপ ব্যবহার করতেছে, তার কাজে মন নাই। এগুলো সব আবেগীয় সমস্যা। ওই মেন্টাল সমস্যা থেকে এগুলো আবেগীয় সমস্যা তৈরি হচ্ছে। এবং এই আবেগীয় সমস্যাগুলোতেও যখন তার মেন্টাল সমস্যা সলভ হচ্ছে না, তার অশান্তি লেগেই আছে, সে শান্তিই পাচ্ছে না, তখন দেখবেন যে ওই লোকের শুরু হয়েছে ডায়াবেটিস, ওই লোকের শুরু হবে গ্যাস্ট্রিক, শুরু হবে ডায়াবেটিস,
একটা সময় দেখবেন যে ওর শুরু হয়েছে টিউমার, একটা সময় দেখবেন যে বুড়া বয়সে ক্যান্সার হয়েছে। এগুলো সব সাপ্রেশন বলে, সাপ্রেশন। ঠিক আছে, সে তার কষ্টগুলোকে সাপ্রেসড করতে 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 এমন জায়গায় গেছে যে এগুলো এখন বীভৎস রোগ আকারে শরীরের ভিতরে প্রবেশ করছে, শরীর থেকে প্রকাশিত হচ্ছে। সেটা দেখে আপনি বলতেছেন যে ডায়াবেটিস হয়েছে, কিন্তু ডায়াবেটিসের আগেও তার যে মানসিক রোগ হয়ে গেছে, মেন্টালি সে অসুস্থ, এইটার খোঁজ কেউ নেয় না। এই কারণে দেখবেন যে প্রচুর রোগী পাবেন আপনারা, এবং আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে, ইভেন আপনাদের নিজেদের মধ্যেও কেউ থাকতে পারেন যে বলতে পারেন যে আমি বহু ডাক্তার দেখাইছি, বহু টেস্ট করছি, কিন্তু আমার রোগ ধরতে পারে না, আমার ভালো লাগে না। ঠিক আছে, আমার অনেক সমস্যা হয়, আমার ঘুম হয় না, কোনো কারণই নাই, আমার ঘুম হয় না। ঠিক আছে, আজকে ওই যে আপনাদের ক্লাস শুরুর 2 মিনিট আগে একটা পেশেন্ট গেল। ঠিক আছে, ওর টেস্টের সমস্ত রিপোর্টে ভালো, একটা রিপোর্টও খারাপ না, কিন্তু ওর প্রেশার হাই। কথা বলছেন? এরকম, অর্থাৎ টেস্ট করবেন, কোনো প্রবলেম পাবেন না। টেস্ট করতেছেন কোথায়? আপনারা টেস্ট করতেছেন তার শরীরে, শারীরিক স্তরে। শারীরিক স্তরে কোনো প্রবলেম নাই, তার এফেক্ট হয়েছে আবেগীয় স্তর অথবা মাইন্ড, মানসিক স্তর। আপনি এটা টেস্ট রিপোর্ট কই পাবেন? ঠিক আছে, কিন্তু হোমিওপ্যাথিতে আছে, হোমিওপ্যাথিতে আছে। তা আপনাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ইয়ে করতে প্রুভিং এর সময় দেখেন শরীর, আবেগ এবং মানসিক স্তরটাকে লিপিবদ্ধ করা হয়েছে, যেটা এলোপ্যাথি বা অন্যান্য মেডিসিনের মধ্যে এইটা নাই। কেন নাই? কেউ বলতে পারবেন কেন নাই? আপনি এলোপ্যাথি কোনো ওষুধে কারণ মেন্টাল, হোমিওপ্যাথি স্যার মানসিক শারীরিক সার্বিক মানে চিন্তা করে, এলোপ্যাথি শুধু শরীর নিয়ে চিন্তা করে। না, শুধু এই কারণে না, আরো একটা বিশেষ কারণ আছে। প্রফেসর ভিতর কাছে হঠাৎ করে প্রুভিংটা এখানে নিয়ে আসছেন কেন? এটাই হচ্ছে জরুরি। কারণটা হচ্ছে একমাত্র হোমিওপ্যাথি ওষুধটাই সুস্থ মানুষের শরীরে প্রয়োগ করে প্রুভিং করা হয়। এছাড়া পৃথিবীর সমস্ত মেডিসিন প্রয়োগ করা হয়েছে কুকুর, বিড়াল, ইঁদুর, গিনিপিগ, বানর, এদের উপরে, হ্যাঁ হ্যাঁ স্যার, জি স্যার। প্রাণীদের উপরে। কথা বলছেন? এখন প্রাণী কি তার মানসিক অবস্থা বিবরণ দিতে পারে? না না স্যার, প্রাণী কি তার আবেগীয় অবস্থার বিবরণ দিতে পারে? জি না জি না। তাদের ম্যাটেরিয়া মেডিকেলটা কোত্থেকে আসবে? এটা তো নাই। পশু পাখি কেমনে করে বলবে তার মনের কথা? একমাত্র মানুষই পারে তার মনের কথা, তার আবেগের কথা প্রকাশ করতে। এই জি জন্য অবশ্যই। হ্যানিম্যান, দেখেন ম্যাটেরিয়া মেডিকা পিউরা উনি এমনি এমনি নাম দেন নাই। জি স্যার। এবার ঘটনাটা বুঝছেন? ঘটনাটা হচ্ছে যে উনি সুস্থ মানুষের শরীরে প্রয়োগ করে এইগুলা প্রুভিং করছেন। প্রুভিং করার কারণে কি হয়েছে, একটা মানুষের ঠিক যেমন শারীরিক প্রবলেম গুলো জানা গেছে, একইভাবে তার আবেগের অংশটা, তার মাইন্ডের অংশটা, তার মানসিক অংশের প্রবলেম গুলা সবই জানা গেছে। ঠিক আছে, যার কারণে এটা একটা কমপ্লিট ম্যাটেরিয়া মেডিকা, একদম পিওর ম্যাটেরিয়া মেডিকা, পিওর, এর চেয়ে আর পিওর হয় না। একদম সেই সুন্দরবনের অরিজিনাল মধু, ব্যাপারটা এরকম। সরিষা জি ফুলের স্যার। খাঁটি মধু বলে না, মাঠের থেকে সংগ্রহ জি করা, সেই জি রকম স্যার। একদম পিওর। এই কারণে আমরা ম্যাটেরিয়া মেডিকার নাম আছে ম্যাটেরিয়া মেডিকা পিউরা। এবং এই বৈশিষ্ট্যটা এলোপ্যাথি বলেন, আয়ুর্বেদিক বলেন, ইউনানি বলেন, অন্য কোনো কনভেনশনাল মেডিসিনের কারোর মধ্যে এই প্রুভিংটা হয় নাই বিধায় তাদের ওষুধের মধ্যে কোনো মেন্টাল এবং ইমোশনাল সিমটম পাবেন না। কোনো মানসিক রোগী হলে দেখবেন যে কিছু হরমোনাল কিছু ওষুধ দিয়ে দিবে, আর কিছু ঘুমের ওষুধ দিয়ে দিবে যে খান। তারপরে একদিন বলবে যে আমাদের কাছে কোনো ট্রিটমেন্ট নেই। এই, ঠিক আছে। জি স্যার।
কিন্তু হোমিওপ্যাথিতে এই কারণে সর্বরোগের ওষুধ আছে বলা হয়, ঠিক আছে। যদিও কিছু কিছু রোগ সারবে কি সারবে না সেটা পরের ব্যাপার। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমরা তো প্রুভিং করলাম, ঠিক আছে, প্রুভিং করলাম, এরপরে তো আছে এখনো তো অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইন্ডিভিজুয়ালাইজেশন, ঠিক আছে, ডিফেন্স মেকানিজম, ভাইটাল ফোর্স, তারপরে কোসোলজি। এই চ্যাপ্টারটা পড়তে ছোট হলে এই চ্যাপ্টারটা পড়তে একটু সময় লাগবে, এই আর কি। আপনারা হয়তো অনেকে ভাবছিলেন যে এই চ্যাপ্টারটা একদিনে পড়ে শেষ করে ফেলবো হয়তো। না স্যার, বুঝতে আস্তে দিয়ে বোঝাই ভালো স্যার। আচ্ছা, এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে বইটা কত ইম্পর্টেন্ট বোঝা গেছে? হ্যাঁ স্যার, খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি আমাদের আমাদের সাজেস্টেড বইগুলো আপনাদের দিচ্ছি এবং এই ব্যাপারে আমরা স্ট্রিক্ট। অনেকে আমাকে বলছেন যে আপনি আর কোনো বই দিবেন কিনা, গাইড দিবেন কিনা। গাইডে তো আপনি এসব আলোচনা পাবেনই না এভাবে। তারপরে হ্যান ত্যান এগুলা করবেন কিনা, অন্য একটা বই দেন, এটা না হ্যান না, তারা তাদের মতো বলতেছে বিভিন্ন জায়গা থেকে শুনে। কিন্তু আমরা সম্মিলিত ভাবে যে ডিসিশনটা নিছি অনেক গবেষণা অ্যানালিসিসের মাধ্যমে, আমাদের এক্সপেরিয়েন্সের মাধ্যমে, যে আমরা এই 6টা বই আগে আপনাদের এই বইগুলাই পড়াবো, ঠিক আছে। তারপরে আপনারাই বলবেন যে আমরা ঠিক করছি না ভুল করছি। জি স্যার। এরপরে আপনাদের কাছে যখন এই বইগুলো পড়তে পড়তে আপনারা কলেজে যাবেন, হোমিওপ্যাথি আপনাদের কাছে মনে হবে পানি, ঠিক আছে। আল্লাহ হাফেজ। জি স্যার। ইনশাল্লাহ, ইনশাল্লাহ এই এই আত্মপ্রত্যয় আমাদের আছে যদি আপনারা আমাদের সময় দেন আর একটু কথা শোনেন। একটু পড়তে হবে, পড়া দিলে একটু পড়বেন, চোখ বুলাবেন, ঠিক আছে, একটু চোখ বুলাবেন, সমস্যাটা তো কিছু নাই। আসছেন তো পড়াশোনা করতে, একটু পড়বেন না? জি স্যার, ইনশাল্লাহ অবশ্যই। ঠিক আছে, ওই দিন তো আমি হ্যানিম্যানের অর্গাননের ফার্স্ট এডিশন থেকে একটা কথা পড়ে শোনাইছিলাম বোধহয় আপনাদের, যে যারা অলস এবং যারা কোনো ইয়ের আপনার হচ্ছে কি বলে ফিক্সড আইডিয়ার উপরে যারা প্রতিষ্ঠিত, তাদের জন্য হোমিওপ্যাথি না। কথা হচ্ছে। জি স্যার। তো যাই হোক, আমি আজকে আর আগাবো না, আপনারা বাকি অংশটুকু একটু পড়বেন, আশা থাকবে আপনারা পড়বেন। আমরা আগামী সোমবারে এই বাকি অংশটা পড়বো, আর আগামী শুক্রবারে আমরা আবার অর্গাননের পরবর্তী অংশে যাব। হ্যাঁ, জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, মোহাম্মদ কামরুজ্জামান ফারুকী আপনি তুলেছিলেন। স্যার, ওই আপনাদের সাজেশনকৃত যে 6টা বইয়ের কথা বললেন, যে মূল বই, এটা কি তালিকা এখানে গ্রুপে দেওয়া আছে কি স্যার? অনেকবার দিছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, নাই তো এই আর কি। অনেকবার দিছিলাম। এখন দিতে একটু নিজেই শাই ফিল করি, কারণ অনেকে এমন কিছু কোশ্চেন করছেন পার্সোনালি, আর অনেকে মানে এমন ভাবে অ্যাভয়েড করছেন। এখন মনে হয় যে এটা দিলে অনেকে আবার আমাদের অন্যভাবে ট্রিট করতে পারেন, এই জন্য দেওয়া বাদ দিয়ে দিচ্ছি। যাই হোক, বলেন আর কে যেন? আব্দুল্লাহ বিন আনসারি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওই আপনি যে আবেগ জি, এবং মানসিক অবস্থার আলোচনার সময় একটা বললেন যে ওইখান থেকে আপনার ডায়াবেটিস বা অন্যান্য রোগগুলি তৈরি হয়, মূল মূল সমস্যা এখান থেকে। তো এখন আমরা স্যার ওই বিভিন্ন সোর্স থেকে জানতে পারছি ডায়াবেটিস তৈরি হওয়ার পিছনে আপনার সেলের রেজিস্ট্যান্ট, ইনসুলিন রেজিস্ট্যান্ট কাজ করে, যে অতিরিক্ত গ্লুকোজ পার করে ইনসুলিন রেজিস্ট হয়। এখন এটার সাথে মিলাইতে পারতেছি না স্যার, একটু কাইন্ডলি একটু না, বুঝাই দিন। ওইভাবে মিলবে না, ওইভাবে মিলবে না। এটা যখন আস্তে আস্তে আলোচনা করব, আস্তে আস্তে বুঝবেন। আগেই যদি আমরা গভীর, ডায়াবেটিস একটা রোগ না, ডায়াবেটিস হচ্ছে একটা সিনড্রোম, ঠিক আছে। একটা সিনড্রোম একটা নির্ধারিত রোগের কারণে হয় না, অনেকগুলো রোগ মিলে হয় একটা সিনড্রোম। কথা বুঝছেন? এই একটা সিনড্রোম তৈরি হওয়া আর একটা সাধারণ রোগ তৈরি হওয়া অনেক আকাশ পাতাল ডিফারেন্স। আপনি সবসময় মনে রাখবেন, কোন সিনড্রোম একা একা তৈরি হয় না।
মেন্টাল সাপ্রেশন ছাড়া কোনো সিনড্রোম দুনিয়ায় তৈরি হয় না। এইটাই স্যার প্রথম শিখলাম স্যার হোমিওপ্যাথিক পড়াশোনায়। ঠিক আছে, মেন্টাল সাপ্রেশন ছাড়া দুনিয়ায় কোনো একটা এইডস একটা সিনড্রোম। আপনি কি মনে করেন যে শুধু ওই যে এইডস এর সংস্পর্শে আসলেই এইডস হবে? তাহলে এইডস এর জন্মটা হয়েছিল কেমনে? সেটা তো আসলে কঠিন ব্যাপার স্যার, বলতে পারি না। এগুলো তো গভীর আলোচনার ব্যাপার, ঠিক আছে, এগুলো থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের আলোচনার ব্যাপার, কিন্তু সেভাবে করা হয় না। হুম, আস্তে আস্তে জানবেন, একবারে সব জানতে গেলে গুবলেট হয়ে যাবে, মানে মাথা হয়ে যাবে, বুঝছেন না? এই জন্য বলছি স্যার যে সবগুলির সাথে যদি মিল না পাই তাহলে পড়াগুলো পরে হয়ে যায়, মানে ওই হোমিওপ্যাথিক সম্বন্ধে এক ধরনের ভুল ধারণা সৃষ্টি হয় স্যার। কি বলতেছে এই যে মিল পাই না, না বিভিন্ন না না, আলোচনা আপনি শুরু তো স্যার, পাবেন। আমার তো এই জন্য স্যার প্রশ্ন করা। আমি তো শৃঙ্খলা মাফিক আলোচনা করতেছি, কিন্তু আপনি সাঁতার শিখলেই যেরকম আপনি নদীর মধ্যে সাঁতার কাটতে পারবেন না, পারবেন? হ্যাঁ, এর জন্য তো স্যার আলাদা স্কিল এই লাগে। জন্য আপনার আলাদা এক্সপিরিয়েন্স লাগবে, আর একটু ধৈর্য ধরতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে। একটু অপেক্ষা করেন, প্রশ্ন যখন উত্থাপন হয়েছে লিখে রাখেন, একটা সময় দিয়ে উত্তর পাবেন। ঠিক ঠিক আছে, আছে, কিন্তু ধন্যবাদ স্যার। সব সময় সব প্রশ্নের উত্তরে আপনার বাচ্চা যদি এখন বলে যে মা, এ, বাবু বয়স হচ্ছে 5 বছর বা 10 বছর বা 12 বছর, যদি বলে যে যে আমি কিভাবে হলাম, আপনি কি ওটা ব্যাখ্যা তাকে দিতে পারবেন? প্রশ্ন তো থাকবে, ব্যাখ্যা পাওয়ার একটা উপযুক্ত বয়স লাগে, উপযুক্ত সময় লাগে, তাই না? এখন তো এটা তো শিখলাম স্যার, একটু সময় লাগবে স্যার। হ্যাঁ, আপনার শিখবেন শিখবেন এবং এর যুক্তিটা পাবেন, একদম পয়েন্টে পয়েন্টে পাবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার, সবচেয়ে ধন্যবাদ। বড়, আগে মনে রাখবেন, প্রত্যেকটা গ্যাস্ট্রিকের ওষুধের পিছনে, গ্যাস্ট্রিকের প্রবলেমের পিছনে মেন প্রবলেম হচ্ছে মেন্টাল, মানসিক সমস্যা। যত লোকের মানসিক প্রবলেম আছে সব লোকের গ্যাস্ট্রিক আছে। আচ্ছা, আসলে অনেক কিছু চলে যাইতেছে স্যার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপরে আমি একটু সংক্ষেপে উত্তর দিয়ে দিই। রিজিয়া সুলতানা মিলি, আপনি হাত তুলেছিলেন। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার, আমাদের কি এই গ্রুপটা ছাড়া আর কোনো গ্রুপ আছে যেখানে আমরা নিজেরাও কিছু জানার হলে এসএমএস করে জিজ্ঞেস করতে পারবো? সেটা আপনারা খুলে নিতে পারবেন, ঠিক আছে, আপনাদের বিষয়, নিজেরা আচ্ছা নিজেরা। স্যার। আচ্ছা স্যার, বুঝতে পারছি। স্যার, আমার আরেকটা প্রশ্ন, আগের দিনে যে ক্লাসটা করানো হয়েছে, আপনি যে ক্লাসটা করাইছেন ওটা তো আমরা একবার দেখছি, কিন্তু পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখলে আর কি আমাদের জন্য আরেকটু ভালো হয়। আমি অনেক খুঁজছি বাট রেকর্ড ক্লাসটা পাই নাই। ওইটা রেকর্ড ক্লাসটা বোধহয় পাবলিশ করা হয় নাই। ঠিক আছে, পাবলিশ করা হয় নাই। আমাদের এখানে একটু কিছু ব্যাপার ছিল, আমি অ্যাকচুয়ালি এই মাঝখানে খুব রাগ করছিলাম, আপনাদের সমস্ত গ্রুপে মেসেজ পাইছিলেন না? জি স্যার, জি স্যার। মানে আমি স্যার পাইছি, এবার হতাশ সিদ্ধান্ত হয়েছি স্যার। প্রায় নিয়েই ফেলছিলাম যে আমি এই সব ঝামেলা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, কেন জি নিয়েছিলাম? স্যার। আমরা সবাই এত মানুষ কষ্ট করতেছি, ক্লাসে যদি একজন উপস্থিত হয় এবং একদিন না 2-3 দিন এই ঘটনা ঘটছে, তখন মেজাজটা কেমন খারাপ হয় বলেন তো? জি স্যার, এটা খুবই দুঃখজনক ব্যাপার। আপনারা এতে আমাদের জন্য এত কষ্ট করতেছেন, আমরা যদি এটা না বুঝি তাহলে এটা কিছুই একটু বলার নাই। রাগ হয়েছিলাম, আমার একটু রাগ হয়েছিল, পরে আমার রাগটা ভাঙাইছে শাহিন স্যার। ঠিক আছে, স্যার আমাদের নিউ ফার্স্ট ইয়ার, আল্লাহর রাস্তে ক্ষমা চাই স্যার, আমাদের বাদ দিয়ে না দেন, আমি তাহলে আমরা অবশ্য আমি অবশ্য মেসেজ দিছিলাম যে নিউ ফার্স্ট ইয়ার বাদে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি স্যার, ইনশাল্লাহ আমরা ক্লাস করার মানে চেষ্টা করবো ইনশাল্লাহ। শাহিন স্যার ভাঙাইছে, শাহিন স্যারের মেসেজের মাধ্যমে, যে আরেকটু ধৈর্য ধরো। জি স্যার, আপনাদের গ্রুপ না জি করলে স্যার, স্যার ভালো হতো। আপনাদের সবাই আমি মাধ্যমে বুঝতে পারতাম। আমাদের হ্যালো। জি জি বলেন। স্যার, আপনাদের মাধ্যমে যেহেতু আমাদের হাতে খড়ি শুরু হয়েছে, আমরা ডিএচএমএস এ এডমিশন থেকে শুরু করে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে শুরু করছি, আপনাদের হাত ধরে ইনশাল্লাহ আমরা ফাইনাল ইয়ার পর্যন্ত ইনশাল্লাহ পার করতে চাই। জি স্যার, ইনশাল্লাহ। আমরা সবাই ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ। স্যার, আমাদের জন্য একটু আলাদা হবে আপনাদের কাছে আবদার আর কি। এটা অন্যান্য ইয়ারের সাথে স্যার আপনাদের অন্য, কিন্তু আমাদের নিউ ফার্স্ট ইয়ার যারা শুধু আপনাদের দিকে স্যার আমরা তাকায় আছি বুঝছেন, আমাদের সাথে একটু অন্যরকম ইয়ে করবেন আর কি। সরি, আমি একটা কল ঢুকে গেছে। আচ্ছা, এটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই। আপনাদের গ্রুপটা বাদে আমি অন্যগুলোর কথা সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলছিলাম, কিন্তু বাদ দিয়েছে, এই জন্য অনেকগুলো ভিডিও আপলোড করা হয় নাই। ঠিক আছে, পাবেন ইনশাল্লাহ।
আচ্ছা, নাজমুল হাসান আপনি হাত তুলেছিলেন, আপনি তো বোধহয় কথা জি বললেন। স্যার। আচ্ছা, জি আপনার কথা জি স্যার, আমার শুনলাম। আরেকটু স্যার কথা বলা ছিল যে স্যার আপনাদের যে মানে বইগুলো যে ৮টা বইয়ের যে লিস্ট আমি দিয়ে দেখছিলাম, স্যার এখান থেকে আমার কাছে মানে আমার আব্বু ডাক্তার, তো ওই হিসেবে স্যার আমার কাছে ৪টা বই আছে আর কি। এখন বাকি ভালো। ৪টা বই কি আপনাদের কাছ থেকে হ্যাঁ, অর্ডার হ্যাঁ, করা? পাবেন, তবে একটা বই মনে হয় শেষ হয়ে গেছে, ওই শিক্ষা সংকট বইটা। ও আচ্ছা, আচ্ছা। জি স্যার, অর্গাননের বইটা, তারপর নিয়ম নীতি, এগুলো স্যার এগুলো আছে আর লাগলে কি আপনার আমার। জি যে নাম্বারটা দিয়েছিলাম ওইখানে মেসেজ করে দিয়ে, হ্যাঁ। জি 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 স্যার, আর আমাদের কলেজে ক্লাস কবে নাগাদ শুরু হইতে পারে, এরকম কোন আপডেট কি এইটা আছে মনে আপনাদের কাছে? হয় যে আমার ধারণা নির্বাচনের আগে আর কোনো ক্লাস শুরু হবে না। ধারণা ধারণা আমি কলেজের কোনো সঠিক গাইডলাইন এখনো পাই নাই, হ্যাঁ। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তো মোটামুটি আপনাদের, আশা করি আজকে আলোচনাটা সবাই বুঝতে পারছেন। আজকে টপিকের উপরে বুঝতে পারেন নাই এরকম কেউ আছেন কিনা? আচ্ছা, স্যার, আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন। জি, জি বলেন। আপনার সাথে আলাদাভাবে কথা বলা যাবে? মানে আমি আমার ফ্যামিলি বা শারীরিকভাবে অসুস্থ, সবাই মিলে আমরা অ্যালার্জি যাবতীয় প্রায় 1 বছর ধরেই ভুগতেছি, কোনো ওষুধে কাজ করতেছি না বুঝছি। এখন আমার 10 বছরের বাবু। আচ্ছা, ঠিক আছে, এটার বিষয়ে আপনি একটু নক দেন, যদি আমার পক্ষে কিছু করা সম্ভব হয় আমি আলোচনা করবো, হ্যাঁ। স্যার, কিসে নক দিতাম, ওই নাম্বারটা থেকে? এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখান থেকে আমরা বই অর্ডার করছি ওই নাম্বারটা থেকে? একটা 52 একটা বই তো 400, আর একটা নাম্বার, আমার যে এখানে যে নাম্বার কানেক্টেড আছে, আমাদের এখানে যে নাম আছে ওটার উপরে দেখলেই নাম্বারটা পাবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। 52, শেষে 52, 852। স্যার, কখন ফ্রি থাকতে পারেন আপনি? কি বলতে, আমি আসলে আমার একটু মুশকিল, এখন তো একটু বিজি যাচ্ছে। আপনি একটা মেসেজ দিয়ে রাখেন, তারপরে আমি আপনাকে জানিয়ে দিব। আর না হলে, না হলে সমস্ত কথা শোনার জন্য লোক আছে, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে তাইলে। হ্যাঁ, আর আর নতুন নাম তুলছেন, আহ আব্দুল্লাহ বিন আছে, আপনার সাথে তো কথা হলোই বোধহয়। জান্নাত, জি স্যার, কথা হয়েছে স্যার। জান্নাত নাইসা নাকি? আসসালামু আলাইকুম স্যার, জান্নাত নিসা। সরি, জান্নাত হ্যাঁ, নিসা। জি স্যার, আমি যে একটু বলি, ছয়টা আমি একটু বলি, আমার একটা চোখে প্রবলেম হয়েছে, হ্যাঁ। জি সার্জারি ছাড়া কোনো উপায় নেই, সার্জারি ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আমার অনেক সময় মিসিং হয় স্পেলিং এ, হ্যাঁ, একটু দেখতে কষ্টও হয়, বই টই পড়তেও কষ্ট হয়, ঠিক আছে। স্যার, এই জন্য আমার আপনাদের কি সিস্টেম হতে পারে বলেন। আমি একটু পরে জয়েন করছি তো হুম, হুম, হুম। স্যার, আমি ওই বইয়ের ইয়াটা আর কি শুনি নাই, ওটা লিস্টটা যদি একটু দিতেন আর আপনার নাম্বারটাও সাথে দিলে ভালো হইতো একটু। আচ্ছা, ঠিক আছে, আমি আজকে বইয়ের আরেকবার একটা দিব না, জি, ওই আর ওখানে আপনার ওখানে দিয়ে দিব, যেহেতু একটা বই মনে হয় শেষ হয়ে গেছে, ওই জন্য ওইটা বাদ দিয়ে দিতে হবে। ওই বইটা পড়তে পারলে ভালো হতো, কিন্তু না পড়লে কোনো অসুবিধা নাই, কারণ আমি আমার আলোচনার মধ্যে এগুলা নিয়ে আসার চেষ্টা করব, যেহেতু বইটার স্টক মনে হয় শেষ। তো যাই হোক, জি আমি স্যার, ওটা ওটা আর মেসেজ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু। ওইখানে দিয়ে দিব, ওইখানে দিয়ে দিব। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনি এই গ্রুপেই পাবেন, এই গ্রুপে আমার নামে উপরে ক্লিক করলেই তো পাবেন। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আমি আগামী শুক্রবার আমরা আবার অর্গানন এর পরের চ্যাপ্টার শুরু করবো। আমরা অর্গাননের 4 নাম্বার অ্যাফোরিজম পর্যন্ত পড়ছিলাম, তাই না? আর সোমবারে আমরা এই বইটা, আগামী সোমবারে বোধহয় এই প্রথম চ্যাপ্টারটা একটু কঠিন, বলতে প্রথম চ্যাপ্টারটা আপনাদের জন্য আমি কঠিন, পড়ে গেলে আমি আরেকটু সহজে পড়ে যেতে পারতাম। কিন্তু আমি চাচ্ছি যে, যেহেতু এখানে মূল মূল নীতি,
আপনাদের মূলনীতি সম্পর্কে যেন পরিচ্ছন্ন ধারণা থাকেন, এটাই আপনাদের বেসমেন্ট। ঠিক আছে, এই জন্য একটু সময় নিয়ে পড়বো এই চ্যাপ্টারটা, হয়তো আগামী সোমবার, তারপরের সোমবার, 2টা সোমবার লাগবে। আর তারপরের চ্যাপ্টার গুলো খুব সহজে হয়ে যাবে, এবং আপনারাও পরের চ্যাপ্টার গুলো পরে পড়বেন, মজা পাবেন এই চ্যাপ্টার গুলো হাজামোটা হওয়ার পরে। জি স্যার। ওকে, তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই প্রত্যাশা করছি। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আল্লাহ হাফেজ, আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম।